আচ্ছা, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা তাহলে স্টার্ট করি আজকের ক্লাসটা। ওয়েট একটা মিনিট। আচ্ছা, তো আজকের কন্টেস্টটা ছিল এইটা। আমাদের হচ্ছে আজকে বেসিক্যালি আমরা এই প্রবলেম গুলা হচ্ছে ডিসকাস করব। এন্ড আমরা হচ্ছে লাস্ট আজকে যেই আইসিপিসির আমাদের ফাইনাল সামনে 20 তারিখে আছে, তো সেটার জন্য হচ্ছে আমরা একটু কোয়েরিজ থাকলে বা আমার সাইড থেকে তোমাদের জন্য যে গাইডলাইন গুলো আছে সেগুলো আমি শেয়ার করব। আচ্ছা, তো সবাই কি ট্রাই করছো প্রবলেম গুলা? 12টার মতো প্রবলেম ছিল। তো আমি চেষ্টা করছি প্রবলেম সেটটা ইজি রাখার। আম, তো ফার্স্ট কন্টেস্টটা একটু হার্ড ছিল আমার যেটা মনে হয়েছে তোমাদের রেসপন্স দেখে। তো and তোমরাও বলছো লাস্ট ক্লাসে, তো এই জন্য আমি মোটামুটি ইজি রাখছি। তোমাদের থেকে যেই টপিকের ফিডব্যাক গুলা পাইছি সেইগুলাই রাখা হয়েছে আর কি এখানে। তো আচ্ছা, তো সবাই আহ, আমি যেটা এক্সপেক্ট করছি তোমাদের থেকে যে তোমরা না পারলেও অ্যাটলিস্ট প্রবলেম গুলা পড়বা, সবগুলা প্রবলেম। তো আজকে হচ্ছে আমি এই প্রবলেম গুলার সলিউশন দেখাবো। তো আচ্ছা, সবগুলা দেখাতে পারবো কিনা জানি না। আই থিংক হচ্ছে তোমাদের থেকেই শুনি তোমরা কোন প্রবলেম গুলা দেখতে চাও। আহ, আচ্ছা। আচ্ছা, তোমাদের যদি কোনো ইয়ে থাকে যে কোনটা স্পেশাল কোনোটা দেখতে চাও সেটা আমাকে বললো, আমি আপাতত আমার মতো করেই শুরু করি। আচ্ছা, সো এটা দিয়েই স্টার্ট করি। এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম, এইটা আমরা স্কিপ করলাম, এটা একটা গিভওয়ে টাইপ ছিল। সো এটা আই হোপ সবাই একটু আহ, চিন্তা করলেই পারবা। আচ্ছা, রেস্টুরেন্ট এন্ড কাস্টমারটা এটা দিয়ে স্টার্ট করি আমরা। আচ্ছা, ইন দ্য মিন টাইম কারোর জন্য কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে চ্যাটে বলতে পারো। And আজকে যেহেতু পার্টিসিপেন্টস মনে হচ্ছে একটু কমই, সো মাইকেও চাইলে বলতে পারো, সমস্যা নেই। আই হোপ মাইক অ্যালাউড কিনা। আচ্ছা। আচ্ছা, যাই হোক আমরা স্টার্ট করি। সো এখানে কি বলছে যে আমাকে হচ্ছে আমার এনটা কাস্টমার আছে রেস্টুরেন্টে, তাদের হচ্ছে অ্যারাইভাল এন্ড লিভিং টাইম আমার কাছে দেয়া আছে। সো ইউ ওয়ান্ট হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কাস্টমার ইন দ্য রেস্টুরেন্ট এট এ টাইম, এট এনি টাইম। আচ্ছা, তো বেসিক্যালি কি, আমার হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের আমার অ্যারাইভাল টাইম আর লিভিং টাইম দেয়া আছে। সো এট এনি মোমেন্ট ওই রেস্টুরেন্টে সর্বোচ্চ কতজন মানুষ ছিল সেটা আমাকে বলতে হবে। তো যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে এইটার জন্য তারা বলতেছে 2। কিভাবে? যে একটা কাস্টমার হচ্ছে 2 থেকে 4তম মোমেন্ট পর্যন্ত সে ছিল, এন্ড আরেকটা কাস্টমার হচ্ছে 3 থেকে 9 ছিল। সো তার মানে তারা দুইজন কিন্তু একটা কমন টাইমে ছিল, সেই কমন টাইমটা 3। কারণ 3-এ হচ্ছে এও ছিল এও ছিল। সো এই জন্য আনসার হচ্ছে এখানে 2। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু ইয়ে ভাবে দেখি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে এই টাইপের প্রবলেম গুলা যেগুলাতে হচ্ছে মানে এরকম একটা একটা কন্টিনিউয়াস সেগমেন্টে সে, মানে একটা কাস্টমার হোক বা যে কোনো কিছু একটা কন্টিনিউয়াস সেগমেন্ট জুড়ে আছে, ওই সব কেসে আমাদের হচ্ছে একটু লাইন টেনে ওই যে জিওমেট্রির মতো করে ওইভাবে চিন্তা করলে অনেকটা ইজি হয় আমাদের থিঙ্কিং প্রসেসটা। তো আমিও এইখানে এই জিনিসটাই করব। এটা করলে আমাদের সলিউশনটা খুব ইজিলি চলে আসবে। আচ্ছা, সো বিষয়টা কি, আমি যদি হচ্ছে এই দিকে হচ্ছে আমি অ্যারাইভেল টাইম গুলা লিখি, মানে টাইমের লাইক এক্স এক্সিস যদি আমি লিখি 3, 4, 5, 6, আপাতত এই কটি I think হয়ে যাবে। আচ্ছা, তো লেটস সে একটা কাস্টমার হচ্ছে 2-তে আসছে 4-এ চলে গেছে, ওই যে ওই এক্সাম্পলটা যেটা। তো 2-এ আসছে 4-এ চলে গেছে এরকম। আরেকজন হচ্ছে 4-এ আসছে 5-এ চলে গেছে, আরেকজন ধরলাম 3-এ আসছে 7-এ চলে গেছে। আচ্ছা, সো এট এনি মোমেন্ট আমার ম্যাক্সিমাম কতজন আছে? আচ্ছা, এইখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে কি, যে কোনো একটা স্পেসিফিক টাইমে, এখানে আমার ডায়াগ্রামটা আঁকা একটু ভুল আছে কেন সেটা আমি পরে বলবো, আপাতত এরকমই চিন্তা করি। আচ্ছা, তো আমরা হচ্ছে আমরা কি দেখবো, এরকম যদি লাইন এঁকে ফেলি, আমি লাইন সেগমেন্ট এঁকে ফেলি, তাহলে আমার প্রবলেমটা এমন রিডিউস হয়ে গেল না যে এই আমার যে পয়েন্টগুলো আছে কোন পয়েন্টে ম্যাক্সিমাম
কোন পয়েন্ট থেকে আমি যদি এরকম একটা ভার্টিক্যাল ইয়ে বানাই, মানে ভার্টিক্যাল একটা লাইন টানি, কোন পয়েন্টে ম্যাক্সিমাম লাইন হিট করে, এটাই না আমার, এই জিনিসটাই কিন্তু তারা চাইছে। আচ্ছা, তো আমি শুরুতে যেটা বলছি এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে যেমন 2 থেকে 4 যদি বলে, সো এই কেসে আমি দেখতেছি আনসার থ্রি, কারণ কি 4তম মোমেন্টে 3টা লাইনই আমার এক্সিস্ট করে। বাট কথা হচ্ছে একটা পার্সন কিন্তু 4-এ চলে গেছে, এটা কিন্তু তার লিভিং টাইম, ঠিক আছে, আর এটা এন্ট্রি টাইম। তার মানে লাইনগুলো আসলে হওয়া উচিত এই লাইনটা 2 থেকে 3 পর্যন্ত। তো আমি এটা একটু ঠিক করি। সো এইটা হবে 2 থেকে 3, মানে 2-এ আসছে 4-এ চলে গেছে, তার মানে হচ্ছে তার লাইন হচ্ছে 2 থেকে 3। আরেকজন 4-এ আসছে 6-এ গেছে, তার লাইন হচ্ছে এতটুকু। 4 থেকে 5 আরেকজন ধরলাম 3-এ আসছে 7-এ গেছে, সো তার লাইন এতটুকু। সো এই কেসে আমার হচ্ছে আনসার কি হবে, যে 3তম মোমেন্টে আমার 2টা কাস্টমার আছে, এই জন্য আনসার হচ্ছে 2। এই লাইন দিয়ে কিভাবে চিন্তা করলাম এটা বোঝা গেছে, যে আমি কি করতেছি, একটা কাস্টমার যদি এ তে আসে বি তে চলে যায়, তাহলে তার লাইনটা হবে এ থেকে B-1 পর্যন্ত। এখন এইটা অনেক ভাবে করা যায়। তো একটা অ্যাপ্রোচ কি, একটা অ্যাপ্রোচ হচ্ছে আমি প্রত্যেকটা লাইনের জন্য, লেটস সে একটা লাইন এ থেকে বি, তার মানে কি আমি একটা সেগমেন্টরি রাখতে পারি সেখানে, এ এ থেকে, সেগমেন্টরিও লাগবে না আমাদের, আসলে এটা প্রিফিক্স সাম দিয়ে করা যায় কিভাবে, মানে বেসিক্যালি আমার এমন একটা ডাটা স্ট্রাকচার লাগবে যেটা আমাকে দিবে যে এ থেকে বি তে আমার একটা লাইন, মানে আমি এ থেকে বি পর্যন্ত সবাইকে 1 বানাই দিব। এ এ থেকে বি পর্যন্ত, আমি এই এক্সাম্পলটাই দেখি, 2 থেকে 3-এ লাইন আছে, সো এদেরকে আমি 1 বানাই দিলাম। 4 থেকে 5-এ আছে, সো আমি এদেরকেও 1 বানাই দিলাম। 3 থেকে 6-এ আছে, সো এদেরকেও আমি এই যে একটা 1 লিখে দিলাম। তার মানে কি একটা রেঞ্জ আমি আপডেট করব, দেন হচ্ছে এদের সাম বের করব। সো ম্যাক্সিমাম সাম কত সেটা আমি দেখবো। সো ম্যাক্সিমাম সাম এখানে 2, এই তিনটাই আছে, সো আমার 2ই হচ্ছে আনসার। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। আমি কি করব, একটা লাইন আসবে তার জন্য একটা সেগমেন্টকে আমি +1 করব। সো আমার কি কি লাগতেছে এখানে, যে রেঞ্জ আপডেট, একটা রেঞ্জ আপডেট না, আসলে রেঞ্জ এডিশন বলতে পারি, রেঞ্জ এডিশন, হ্যাঁ, রেঞ্জ এডিশন পয়েন্ট কোয়েরি। সো এই জিনিসটা হচ্ছে ইজিলি প্রিফিক্সাম দিয়ে করা যায়। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আরো একটা অ্যাপ্রোচ আছে, সেটা আরো ইজি, সেটা হচ্ছে সর্টিং দিয়ে করা যায়। সর্টিং। সো আমরা 2টা অ্যাপ্রোচই দেখবো। ওকে, তো আগে দেখি যে এটা এই প্রিফিক্সাম দিয়ে কিভাবে করে, প্রিফিক্সাম সর্টিং দিয়ে কিভাবে করে, এটাই আগে দেখি। প্রিফিক্সামটা একটু আসলে বোঝার একটু বিষয় আছে, ওইটার একটু আমি পরে দেখাই, আগে হচ্ছে সর্টিং দিয়ে কিভাবে করে সেটা দেখি। ওকে, নিচে নামতেছে। ওকে, সো আচ্ছা, সর্টিং দিয়ে আমি কিভাবে করব, আমার একটা কাস্টমার এ তে আসছে, বি তে চলে গেছে। তো আমি যেটা করতে পারি, আমি স্ট্রেট ফরওয়ার্ড এটা আইডিয়াতেই চলে যাচ্ছি, কারণ এই আইডিয়াটা হয়তো জানা না থাকলে কুইকলি আসে না। সো কিভাবে থিঙ্কিং, এটা আসলে একটু ডিফিকাল্ট এই কেসে। সো আমি আইডিয়াটাই ডিরেক্ট বলে দিই কিভাবে। আচ্ছা, সো একটা কাস্টমার এতে আসছে, বিতে চলে গেছে, সো আমি কি করব, আচ্ছা সর্টিং, আচ্ছা আইডিয়াটা কিভাবে আসছে সেটাও বলতে পারি, আসলে ওটা আমি গতকাল ক্লাসেই বলছিলাম তোমাদেরকে। তোমাদেরকে লাইন সুইপের কথা বলছি না, মনে আছে লাইন সুইপের আইডিয়াটা কি? তো এই কেসে আমি যেটা করব দেখো, আমি বেসিক্যালি লাইন সুইপ করব। লাইন সুইপ কিভাবে, সো এই লাইনগুলোকে আমি এক্স এক্সিস দিয়ে সর্ট করলাম। আচ্ছা না ভাই, কোন কোন জিনিসটা, না ওই লাইন সুইপের পার্টটা, আচ্ছা ওইটা না হলে সমস্যা নেই, এখনই বুঝে যাবা কিভাবে। সো আমার কাছে যদি এই লাইনগুলো থাকে, তো আমি এদের পয়েন্ট গুলাকে সর্ট করব। কি কি পয়েন্ট আছে, যে এই একটা, এই স্টার্টিং আর এন্ডিং পয়েন্টকে আমি সর্ট করব। সো আমি একটা স্টার্টিং পয়েন্ট আসছে, তার মানে কি আমার এখন কারেন্টলি একটা কাস্টমার আছে। তারপরের পয়েন্টটা কি, সর্টেড পয়েন্ট যদি চিন্তা করি, এই পয়েন্টটা, এইটা কি, এইটা হচ্ছে একটা এন্ডিং। আচ্ছা, সো আচ্ছা, যদি সেম পয়েন্টে হয়, এই যে 3 নাম্বার পয়েন্টে 2টা পয়েন্ট আছে, সো ওই কেসে আমি স্টার্টিংটা আগে নিব। সো আমি আরো একটা +1 পাইলাম। সো রাইট নাও আমার কাছে এই যে 2, 2টা কাস্টমার আছে, সো এদেরকে আমি জাস্ট খালি ম্যাক্সিমাইজ করতে থাকবো।
এন্ড দেন আরেকটা এই যে ইন্ডিং পয়েন্ট পাইছি, সো ইন্ডিং পয়েন্ট পাওয়া মানে আমি একটা -1 লিখবো। সো কারেন্টলি আমার কয়টা কাস্টমার আছে? 3টা। এই পয়েন্টে আসা মানে আমি প্রথমে এইটা করলাম দেন এইটা, এখানে আসা মানে আমার 3টা কাস্টমার আছে। এন্ড দেন আমি আসবো এইটাতে, এখানে আরো একটা +1 হইলো, সো +1, এখন আমার কাছে 2টা আছে। দেন আবার একটা -1 আসবে, আবার একটা হয়ে গেল, দেন আবার একটা +1 আসবে, আবার আরেকটা -1 আসবে, ফাইনালি 0 হয়ে গেল। সো বুঝতে পারছি প্রত্যেকটা পয়েন্টকে আমি স্টার্টিং স্টার্টিং আর হচ্ছে ইন্ডিং ইন্ডিং এভাবে রাখবো। স্টার্টিং গুলাকে আমি +1 বলবো, ইন্ডিং গুলাকে -1। সো দেন আমি জাস্ট খালি জিনিসটার সাম করতে থাকবো, এট এনি মোমেন্ট সামটা যত ম্যাক্সিমাম ততই হচ্ছে আনসার। আচ্ছা, এটা বোঝা গেছে বা কারো কোনো কোশ্চেন আছে? আমি এটার কোডটা একটু দেখাই তাহলে আর একটু ইজি হবে। এটা সিএসসি সিরিয়াল করা আছে মোস্ট প্রবলি আমার, হ্যাঁ। এখানে নাই। এইখানে মনে হয় আমি সাবমিট করিনি। আচ্ছা, কোডটাও সিম্পল, আমি চাইলে করেও দেখাতে পারি, বাট ওইটা আরেকটা বড় প্রবলেম আমরা করবো না, এটা ছোট কোড, সো এটা সিএসএস লোড হচ্ছে না। আচ্ছা, এটার কোড কি দেখাবো তোমাদের, মানে করে দেখাবো নাকি নেক্সট প্রবলেমে জাম্প করবো? কারণ সিএসএস হচ্ছে লোড হচ্ছে না কেন জানি। আচ্ছা, এটা টাইম লাগবে না, আমি এটা করেই দেখাই তোমাদেরকে, বাকিগুলো আমি কোড দেখাই দিব না। আচ্ছা, সো যেটা বলছি ফার্স্টে, আমার হচ্ছে ইনপুটটা আগে ইনপুট নিব, দেন এই রেঞ্জ গুলাকে জাস্ট আমি খালি একটা ভেক্টর বা কোথাও রাখবো, রেখে সর্ট করব। আচ্ছা, আচ্ছা, এখন একটা কথা হচ্ছে দেখো, আমার পয়েন্ট গুলা যে সর্ট করব, আমার বুঝতে হবে যে আমি আহ কি বলে যে আমি হচ্ছে এমন ভাবে সর্ট করবো যে আমার বুঝতে হবে পয়েন্টটা স্টার্টিং নাকি ইন্ডিং। এন্ড যদি পয়েন্ট নাম্বার দিয়ে সেম হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমার স্টার্টিংটা আগে আসতে হবে। তার মানে আমি স্টার্টিংটাকে +1, ইন্ডিংটাকে -1 বললেই কিন্তু, যদি এখানে লেটস সে 3 3 ছিল, আমি যদি পেয়ার আকারে রাখি এই পেয়ারটা আগে আসবে, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট আগে পাবো আর কি। তো আমি এই কাজটাই করব বেসিক্যালি। আচ্ছা, কি করব ফার্স্টে, আমার এখানে টেস্ট কেস যেহেতু নাই, জাস্ট ওয়ান রাখি। এন্ড আচ্ছা, আমার হচ্ছে কতগুলা ডাটা থাকে। আচ্ছা, সো লেটস আমি একটা ভেক্টরে সবকিছু রাখবো, ভেক্টর। আচ্ছা, ভেক্টর পেয়ার রাখি ভি। সো আমি কি করব, এ বি, এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সো এর জন্য আমি রাখবো +1। এন্ড হচ্ছে বি হচ্ছে আমার ইন্ডিং পয়েন্ট, সো বি এর জন্য আমি রাখবো হচ্ছে -1। দেন আমি কি করবো, যে সর্ট করব। আচ্ছা, সর্ট করা শেষ, এখন আমি কি করব, আমি জাস্ট পয়েন্ট গুলাকে সুইপ করবো, লাইন গুলাকে সুইপ করে করে, যদি স্টার্টিং হয় আমার একটা কাউন্টার থাকবে, ওইটাকে প্লাস করব, ইন্ডিং হলে মাইনাস করব। সো আমি লেটস সে কাউন্টার রাখি একটা 0। তো আমি প্রত্যেকটা পেয়ারের জন্য যদি হচ্ছে আমার ওয়াই যদি 1 হয়, তার মানে কি ওয়াই 1 হওয়া মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর ইলস হচ্ছে আমার ইন্ডিং পয়েন্ট। আমি এটা বোঝার জন্য একটা ইয়ে দিয়ে দিই এরকম। তো স্টার্টিং পয়েন্ট হলে কি করবো, আমি কাউন্টারটা বাড়াবো, আর যদি ইন্ডিং পয়েন্ট হয় তাহলে আমি কাউন্টারটাকে কমাবো, এটাই। তো আচ্ছা, এখন কি করতে হবে, এট এনি মোমেন্ট কাউন্টারের ভ্যালুটা যত বড় ততই হচ্ছে আমার আনসার, তো সেটার জন্য আমি একটা আনসার রাখি, আনসার 0। তো আমি কি করব, এখানে যে আনস ইকুয়ালস টু ম্যাক্স অফ আনস কমা কাউন্ট, আমরা এটা হচ্ছে একটু রান করে দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো এটা কোডটা কিভাবে করছি বা আইডিয়াটা কি? এটা হচ্ছে আমাদের এটার
সর্টিং এর আইডিয়াটা কি, সিএসএস ঠিক আছে, ঠিক না থাকলে তো সাবমিট দেওয়া যাবে না, কারণ এই ভিজাজ কিন্তু আলটিমেটলি এখানেই যে সাবমিট দিবে। তো এটা সাবমিট হতে দেওয়া যাবে না। আচ্ছা, এই অ্যাপ্রোচটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি থাকে তোমরা চ্যাটে করতে পারো। এন্ড আমি হচ্ছে তাহলে পরের যে ইয়েটা ছিল, মানে সেকেন্ড যে অ্যাপ্রোচটা প্রিফিক্সাম দিয়ে কিভাবে করে সেটা দেখবো। আচ্ছা, এটা নিচে নামে না কেন, বুঝতেছি না। উম, আচ্ছা, ওকে। সো প্রিফিক্সাম দিয়ে আমরা কিভাবে করতে পারি? সো বেসিক্যালি কি, আমার যে লাইনগুলো আছে, হ্যাঁ, আমার ধরলাম এই লাইন গুলো আছে আমার কাছে, তো আমি জানতে চাই কোন পয়েন্টে কতগুলা লাইন আছে। সো আমি যদি এই প্রত্যেকটা পয়েন্ট করি, সো আমি কি করব, বেসিক্যালি এই রেঞ্জটাকে আপডেট করব, মানে এই রেঞ্জের প্রত্যেকটাকে আমি একটা করে +1 করব। এই কাজটাই আমার করতে হবে না? এন্ড দেন ফাইনালি আমার কোন একটা পয়েন্টে কতগুলা আহ ইয়ে আছে, মানে লাইন আছে, সেটাকে জাস্ট বের করতে হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি দেখো। সো আমার যখন লেটসে আমাকে, আমি একটা জাস্ট ইয়ে দিই, একটা লেটসে অ্যারে দিই, প্রিফিক্সাম যেহেতু আমি একটা অ্যারে চিন্তা করি, লেটসে 1 2 3। এই এই যে আইডিয়াটা প্রিফিক্সাম দিয়ে কিভাবে রেঞ্জ আপডেট, আই মিন রেঞ্জ অ্যাসাইন পয়েন্ট কোয়েরি করে, রেঞ্জ এডিশন পয়েন্ট করি, এই জিনিসটা অনেক জায়গায় কাজে দেয়। সো এটা একটু শিখে রাখো, তোমরা অনেক হয়তো জানো। লেটসে আমার একটা লাইন হচ্ছে 2 থেকে 4, তার মানে কি 2 থেকে 3 পর্যন্ত আমি আপডেট করব +1 করে। তো আমি যেটা করব এই কেসে, ডিফারেন্ট কালার, আমি যেটা করব, আমি 2 তে একটা +1 লিখবো, এন্ড লাইনটা 3 পর্যন্ত না, সো আমি 4-এ গিয়ে একটা -1 লিখবো। মানে এ তে +1, বি+1-এ -1। সো বি+1 মানে কি, এই পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে বি-1। সো আমার করতে হবে কি, বি-1+1-এ একটা +1 করতে হবে। সো আলটিমেটলি আমি বি তে একটা -1 করব। এটা গেল। আরেকটা ধরলাম আমি, আহ লেটস সে 3 থেকে 7, না 3 না, 4 ছিল না, হ্যাঁ 4 থেকে 5 দিই, 4 থেকে 6। সো 4 থেকে 6 না 5, 4 থেকে 5, তার মানে কি আমি 4-এ একটা +1 করব, 5-এ গিয়ে একটা -1 করব। অ্যাকচুয়াল এবি কিন্তু ছিল, এটা একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের কাছে, অ্যাকচুয়াল এবি কিন্তু ছিল 4, আর বি ছিল হচ্ছে আমার 6। সো আমি লাইনটা কি হবে 4 থেকে 5, সো এই জন্য আমি 4-এ +1, 5-এ গিয়ে -1, আই মিন বি+1, সরি আমি ভুল বলছি, 6-এ গিয়ে -1। আরেকটা লাইন কি ছিল 3 থেকে 7, সো আমি 3-তে একটা +1 দিব, 8-এ গিয়ে একটা -1 দিব। এখন আমি যদি এই পুরো অ্যারেটার কিউমুলেটিভ সাম করি, তাহলেই দেখবা যে আমার এই কোন জায়গায় কতগুলো আছে সেটা চলে আসবে। তো আমি এখানে 0, এখানে 1, এখানে 1 আর 1 2, এখানে একটা -1 +1, তো যা আছে তাই, আই মিন 2 না সরি, এখানে তো হচ্ছে মানে কিউমুলেটিভ সাম না, জাস্ট আমি সাম করব আর কি। তো এখানে হচ্ছে 1, এখানে 1 - 1 0, এখানে হচ্ছে 0, আর এখানে একটা -1 আছে। আহ well, এখানে একটা +1 ছিল, আমি ভুল বলতেছি, কিউমুলেটিভ সামই হবে। আচ্ছা, কিউমুলেটিভ সাম কি বুঝতেছো তো, মানে আই মিন ওই প্রিফিক্স সামটাই আর কি বেসিক্যালি। সো এখানে 0, এটা 1, এটা 2, এখানেও 2, এখানেও 2, এখানে একটা -1, তার মানে 1 1 0। তাহলে দেখো, এই যে 3 4 5-এ দুইজন করেছিল, এই যে 3-এ হচ্ছে এই দুইজন ছিল, 4-এ এই দুইজন, 5-এ এই দুইজন, আর এই জায়গায় একটা, একটা এখানে একটা, আর এখান থেকে 0। মানে বুঝতে পারছো আমি যেটা করব, আমি এ তে +1 করব, আর হচ্ছে বি+1-এ আমার ইউজুয়াল রেঞ্জ আপডেট যদি হয় লেটস সে এল থেকে আর আমি আপডেট করতে চাই, তাহলে আমি কি করব, এল এ +1, আর আর এ হচ্ছে R+1-এ হচ্ছে একটা -1। সো এই কেসে এল কি, এল মানে হচ্ছে এ, আর আর মানে হচ্ছে আমার বি-1। সো আমি কি করব, এ তে +1, বি-1+1 আরেকটা -1, এটা মানে হচ্ছে বি। বুঝতে পারছো? তো এইটার কোডটাও ওইটার উপরে জাস্ট আমি ওভাররাইট করে দেখাই দিই, এখানে কি হবে আমার। সো আমার লেটস একটা প্রিফিক্স অ্যারে থাকবে, সো ভেক্টর আইডি, আচ্ছা ভেক্টর
প্রিফিক্স এর হবে যেটা হচ্ছে আমার আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রিফিক্স এর ওয়েল এটা কি করা যাবে কিনা এটা আগে দেখতে হবে। আচ্ছা, এটা করা যাবে না এই প্রবলেমটা, বাট এই আইডিয়া দিয়ে করা যায়। আচ্ছা, কেন যাবে না এটা তোমরা কেউ বলতে পারো? বা গেলেও করা যাবে একটু, এই কম্প্রেস কম্প্রেস করে করা যাবে, বাট ওই কম্প্রেসের আইডিয়া তোমাদেরকে বলছি। বাট এইটা এই সলিউশনটা দেখানোর মেইন রিজনটা হচ্ছে এই যে এই টাইপের রেঞ্জ আপডেট যে প্রিফিক্সাম দিয়ে করা যায় এইটার জন্য। আচ্ছা, এটা কেন করা যাবে না? ইনফ্যাক্ট আই মিন মানে কি বলে, ওই আমরা যে লাস্ট ক্লাসে আমরা যে টেকনিকটা ছিলাম, কোঅর্ডিনেট কম্প্রেশন, ওই টেকনিকটা ইউজ করা ছাড়া এটা আসলে করা যাচ্ছে না প্রিফিক্সাম দিয়ে। এটা কেন, কেউ বলতে পারবা? আচ্ছা, আমি বলি। দেখো, এইখানে আমার একটা লাইন যদি লেটস সে এ থেকে বি হয়, তাহলে এদেরকে আপডেট করার জন্য আমার এই অ্যারেটা লিস্ট মানে এদের সমান পরিমাণ থাকতে হবে না? তো এখানে দেখো, এখানে কিন্তু আমার AB 10⁹ এত বড় সাইজের অ্যারে আমি ডিক্লেয়ার করতে পারবো না। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কম্প্রেস করতে হবে। সো ওই কম্প্রেস করলে কিন্তু আহ, একটু কমপ্লিকেটেড হয়ে যায়, মানে আই মিন ডুয়েবল, বাট কমপ্লিকেটেড হয়ে যায়। সো এই জন্য এটা আসলে সর্টিং এর আইডিয়াটি ইউজ করে সবাই। বাট এই জিনিসটা ক্লিয়ার তো তোমরা, যে কিভাবে রেঞ্জ আপডেট আমরা এই প্রিফিক্সাম দিয়ে করতে পারি। তো এটার আরেকটা প্রবলেম আমরা দেখবো, যে রেঞ্জ আপডেট প্রিফিক্সাম দিয়ে যেখানে লাগে একদম এক্স্যাক্টলি ওইটা আমরা দেখবো, বাট আইডিয়াটা ক্লিয়ার থাকা জরুরি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, দেন কোন প্রবলেম দেখতে চাও তোমরা? এই যে এই প্রবলেমটাতে হচ্ছে ওই যে রেঞ্জ এডিশন যেটা প্রিফিক্সাম দিয়ে ওইটা লাগে। আচ্ছা, আমরা তাহলে এই গ্রিড পার্টটা দেখি, এটাও অনেকগুলা সলভ হয়েছে। আচ্ছা, এটা কি বলছে, এটা একটা খুবই ক্লাসিক্যাল প্রবলেম। আমার হচ্ছে একটা n ইন্টু n গ্রিড আছে, and it's allowed to move a square with a it not allowed to move a square with a trap. আহ, আচ্ছা, ঠিক আছে। সো ক্যালকুলেট দ্য নাম্বার অফ পাথ আপার লেফট স্কোয়ার টু দ্য লোয়ার, মানে এই সেল থেকে আমার এই সেলে যাইতে হবে কতগুলা পাত আছে এটা বলতে হবে। সো পাত অনেক হইতে পারে, এই জন্য 10⁻9+7 দিয়ে মড করতে হবে। এটাও সিএসএস এর প্রবলেম। সিএসএস মেবি খুলে নাই, আচ্ছা খুলছে, হ্যাঁ। তো এইটা কিভাবে করা যায়? কারোর কোনো আইডিয়া আছে? অনেকে করছো, আচ্ছা আমি আবার বলি তাহলে। সো বেসিক্যালি আমার হচ্ছে একটা গ্রিড আছে। সো এই গ্রিডে আমার হচ্ছে কতগুলো রো কলাম আছে আর কি। আচ্ছা, এইভাবে গ্রিড আঁকতে অনেক টাইম লাগবে। সো আমার যেটা আছে যে লেটস সে এই কতগুলো ডট আছে, এন্ড কিছু হচ্ছে এরকম স্টোন আছে। সো আমি স্টোনে যাইতে পারবো না এরকম। আমি আপাতত এরকমই আঁকলাম লেটস সে। সো এখন আমি স্টোনে যেতে পারবো না। স্টোন গুলা হচ্ছে এই, আমি আবার মার্ক করে দিয়েছি, এইটা একটা স্টোন, এই এই এই। সো আমি কত ভাবে হচ্ছে আমি এখান থেকে এখানে যাইতে পারি, আমার মুভ কি অনলি রাইট অথবা ডাউন। মুভটাও বলা থাকা উচিত ছিল। ইটস নট এনাফ টু মুভ স্কয়ার, ইট has নাম্বার অফ ওয়ে আপার লেফট, ইউ ক্যান অনলি মুভ রাইট অর ডাউন। তার মানে আমার এখান থেকে যাত্রা শুরু হবে, উম, এই সেলটা থেকে, এই সেল থেকে আমার যাত্রা স্টার্ট হবে। আমি আইদার এই ডানে যেতে পারবো অথবা বামে যেতে পারবো। তো আমাকে এখন বলতে হবে যে কত ভাবে এখানে যাওয়া যায়। একটা ওয়ে কি হইতে পারে, যে আমি এখান থেকে এখানে গেলাম, দেন এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম। আচ্ছা, আমি এখানে আসলে ব্লক করে ফেলছি, এটাকে স্টোন না দিই, এটাকে একটা নর্মাল সেল দিই। আচ্ছা, এখানে আসলাম, দেন এখানে আসলাম, দেন এখানে আসলাম, এইটা একটা ওয়ে না? আরেকটা ওয়ে কি হইতে পারে, আমি এখানে আসলাম, দেন এইখানে আসলাম, দেন এই পুরো ওয়েটা কি ফলো করলাম। সো এখানেই কিন্তু আমি দুইটা ওয়ে দেখলাম অলরেডি। দেন এইখানে এসে আমি আরেকটা কাজ কি করতে পারি, এইখানে আসতে পারি, দেন এইখানে আসতে পারি। সো এইখানে দেখো, আচ্ছা আমি এই যে রাইট নাও যে পার্টটা আঁকছি, এখানে অ্যাকচুয়ালি চারটা পাথ হয়ে গেছে। কিভাবে? 2 × 2। কারণ আমি এইখান থেকে এসে এই একটা এরকম হইতে পারে, আবার এখান থেকে এসে এই একটা এরকম হইতে পারে। তার মানে কি, আমি এই এই পয়েন্টে এই দিক দিয়ে গিয়ে দুইটা পাত পাইতেছি। তো এখানে এসে কি, এখানে আসছি, তার মানে এই দুইটা পাত আমি এখন ইউজ করতে পারবো। তার মানে
মানে কি কি হইতেছে যে আমি কি এইখানে যদি আমি আনসারটা কত জানি, এটা আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারতেছি এখান থেকেও এখান থেকেও। এই এই কথাটা কি বোঝা গেছে? তার মানে আমার সলিউশনটা কি হবে দেখো, আমি যদি এই সেলে থাকি, একটা সেল যদি এখানে থাকি, লেটস সে এটা হচ্ছে ওয়ান ওয়ান সেল, ওয়ান ওয়ান বাদ দিয়ে যে একটা সেলে আসি, এর ডান পাশে এটা আছে, বামে এটা আছে। তো আমি বলতে পারি না যে এইখান থেকে মানে এর জন্য যে আনসারটা, লেটস একটা সেল থেকে, যে কোনো সেল থেকে, লেটস এফ অফ আই যে এ আমাকে বলবে এই সেল থেকে আমার এন এম এন এম সেলে যাওয়া যায় কত ভাবে। তার মানে কি, আমি যদি এইখানে থাকি, লেটস এটা হচ্ছে আমার ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু, এটা কি টু ওয়ান। সো ওয়ান ওয়ান এর আনসার কি হবে, এফ অফ ওয়ান ওয়ান ইকুয়ালস টু কি হবে, এটা কেউ বলতে পারবা? আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি, এটা হবে এফ অফ ওয়ান টু প্লাস হচ্ছে এফ অফ টু ওয়ান, এইটা না? আমি এক নাম্বার সেল মানে একটা সেল থেকে আমি ইন্ডে যাইতে পারি, এর ডান থেকে যতগুলো ভাবে যাইতে পারি, এর মানে প্লাস হচ্ছে বাম থেকে যতগুলো সেল, আমি নিচে থেকে যতগুলো সেলে যাইতে পারি, এটাই। সো বেসিক্যালি কি এখন হচ্ছে আমার এফ অফ সামথিং মানে এফ অফ আই যে এই জিনিসটা আনসার কি হবে, আমি যদি ইন জেনারেল লিখি, সো ডিফারেন্ট কালার নেই। সো এফ অফ আই কমা জে এর আনসার হবে আমার এফ অফ আই প্লাস ওয়ান কমা জে প্লাস এফ অফ আই কমা জে প্লাস ওয়ান, এটাই। সো এটা একটা কি রিকার্সিভ রিলেশন হয়ে গেল না? তো এই কেসে কি এখন আমার একটা বেস কেস লাগবে। সো বেস কেস কি, কেউ বলতে পারবা? তো এখানে বেস কেস হচ্ছে আমার আই আর জে যদি এনএম এ পৌঁছায় যায়, তখন কি, তখন আনসার ওয়ান। তো যদি আমার আই আর জে হচ্ছে আমার যদি এনএম হয়ে যায়, তাইলে হচ্ছে আনসার ওয়ান, এটা হচ্ছে আমার বেস কেস। এখন আরো একটা কেস আছে, আমার স্টোনের কেস কিন্তু আমি হ্যান্ডেলই করিনি। সো ওইটা কিভাবে, ওটা খুবই ইজি। যদি আমার আই আর জে যদি কোনো স্টোন হয়, তাহলে ওই কেসে আনসার জিরো, এটাই না? সো এই এই জিনিসটাকেই আসলে মানে এটা আমরা হচ্ছে একটা রিকার্সিভ রিলেশন করছি। তো তোমরা যারা ডাইনামিক প্রোগ্রামিং জানো, তারা হয়তো এই জিনিসটা এখন ইজিলি বুঝে যাবা যে এই রিকার্সিভ রিলেশন চলে আসা মানে এটাকে আমরা আসলে এখন ডিপি তে ফিট করায় ফেলতে পারবো। নর্মালি যদি রিকার্সিভলি করি তাহলে আসলে কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল হয়ে যায়, বাট আমি যদি জাস্ট স্টোর রাখি এক একটা সেলের আনসার কত, তাহলে সেটা আমি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে ইজিলি করে ফেলতে পারি। এখন আহ, এর চেয়ে ইন ডিটেলস আসলে এক্সপ্লেন করার টাইম হবে না ডাইনামিক, তাও যদি কারোর কোশ্চেন থাকে যে ডাইনামিক প্রোগ্রামিং এর বেসিক জিনিসটা আমি এক্সপ্লেন করব, বাট অ্যাটলিস্ট ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে আইডিয়া থাকলে এতটুকু চলে আসলে তোমাদের আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এটা এখন ডিপি দিয়ে করে ফেলা যায়। স্টিল তোমাদের যদি ডিপি এখন কিভাবে আসলো বা কি, ওটা কোশ্চেন থাকলে করতে পারো, আমি সেটা ক্লিয়ার করব। আচ্ছা, এটার কোড মনে হয় এখন আমরা দেখতে পারি, এখানে আছে। ওকে। আচ্ছা, এটা আমি করছি হচ্ছে ইটারেটিভ ডিপি, এটা একটু তোমাদের বুঝতে আমি একটু করেই দেখাই। রিকার্সিভ ডিপি শুরুতে করা ইজি ইটারেটিভ ডিপির চেয়ে, বাট ইটারেটিভ ডিপি অ্যাকচুয়ালি ফাস্টার এন্ড অনেক কিছু করা যায় ইটারেটিভ ডিপি দিয়ে। তো এই জন্য আমি ইটারেটিভ করছিলাম মনে হয়, মানে প্র্যাকটিস করি আর কি ইটারেটিভ করা। আচ্ছা, তো আমার কি থাকবে প্রথমে, প্রথমে হচ্ছে একটা এন থাকবে, এন ইন্টু এন বিট, সো আমার একটা এন থাকবে। সো আচ্ছা, এখানে টেস্ট কেস একটাই। আচ্ছা, সো আমার একটা এন থাকবে। আহ আচ্ছা, সো এন সাইজের আমার হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে লাগবে। সো আমি একটা কাজ করি, একটা এন ম্যাক্স নেই। সর্বোচ্চ কত হতে পারে, 1000। সো আমি 1005 রাখি। তো 4 এন ম্যাক্স এরকম রাখি। এখন আমি কি করবো, জাস্ট ইনপুট নিব। এটা কি বলতেছে, প্রবলেম এন ম্যাক্স। আচ্ছা, এটা মেবি মানে আমার ভিএস কোডের এক্সটেনশনে ঝামেলা, যাই হোক। this was- আমরা এক কাজ করি, ওয়ান বেসড, তাহলে ইমপ্লিমেন্টেশনটা একটু ইজি হবে। হ্যাঁ, একই বাট স্টিল। জে প্লাস প্লাস,
আমি ডাটাটাকে ইনপুট নিলাম, এখন আমার কি হবে, আমার আনসার হবে সি আউট হচ্ছে আমার ডিপি অফ 11, 11 থেকে কয় ভাবে যাওয়া যায়, এটা হচ্ছে আমার আনসার 11 সেল থেকে। তাহলে এটা আমি কি করব, এটা হচ্ছে আমাকে রিটার্ন দিবে হচ্ছে ডিপি, একটা আই আর জে সেলে আছি আমি। তো প্রথম কাজ কি হবে, আমার দেখতে হবে আই জেতে পাথর আছে কিনা। সো ইফ হচ্ছে ডেট অফ আই জে ইকুয়ালস টু হচ্ছে আমার যদি স্টোন হয়, তাহলে আমার কি আনসার হচ্ছে 0। আদারওয়াইজ আমার দেখতে হবে যে এটা আমার এন এনে চলে গেছে কিনা। সো ইফ আই ইকুয়ালস টু এন এন্ড হচ্ছে আমার জে ইকুয়ালস টু এন, তাইলে রিটার্ন হচ্ছে 1। এন এনে চলে গেলে রিটার্ন হচ্ছে 1। আচ্ছা, এনটাকেও আমরা এখানে নিয়ে আসি। সো এখানে জাস্ট আমার হচ্ছে ওকে। সো এখন আমার কি করতে হবে, আদারওয়াইজ আদারওয়াইজ হবে আমার আনসার ইকুয়ালস টু ডিপি অফ আই প্লাস 1 জে, কমা, মানে প্লাস হচ্ছে আমার ডিপি অফ আই কমা জে প্লাস 1। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আই প্লাস 1 বা জে প্লাস 1 এগুলো আসলে আমার গ্রিডের বাইরে চলে যেতে পারে। তো এটার জন্য আমি শুরু তার একটা চেক দিয়ে দিই যে ইফ হচ্ছে আই গ্রেটার দেন এন অর জে গ্রেটার দেন এন, তাহলে রিটার্ন হবে আমার 0। এটা আমি জাস্ট একটা চেক দিয়ে দিলাম, মানে আমার যদি গ্রিডের বাইরে চলে যাই আমি। আচ্ছা, এইটা করলে আমাদের আনসার আসা উচিত। লেটস সে আমরা ট্রাই করি, আমরা এখনো মেমোজাইজেশন করি নাই বাট কি, দ্যাট ওয়াজ নট ডিফাইন্ড, এটাই তো ছিল। ও আচ্ছা, আমি নাম এখানে ভুল লিখছি আসলে, ওকে। আচ্ছা, আমার আনসার মিলছে, বাট এখানে প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে এর কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। যে রিকারশন রিলেশনের টাইপ কমপ্লেক্সিটি তোমরা ডিসক্রিট ম্যাথ কোর্সে অলরেডি হয়তো জানো। সো এইটার অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি অনেক। বাট একটা জিনিস দেখো, উম, আমি জাস্ট সিম্পল ওইভাবে ডাইনামিক প্রোগ্রামিং হয়তো দেখাচ্ছি না, বাট একটা জিনিস জাস্ট, আমি যদি একবার এইটা বের করি, ধরো এইটার জন্য একবার আমি আনসার 2 বের করলাম, এই যে এদিক দিয়ে এসে একবার 2 বের করলাম। তো এর জন্য কি আবার এটা বের করা দরকার আছে? আমি এটা সেভ রাখলে জাস্ট এই সেভ ডাটাটা ইউজ করতে পারি না? এটাই করব, এটাই বেসিক্যালি মেমোজেশন ডিপি তে। তো আমি যেটা করব, এটা সেভ রাখার জন্য আরেকটা অ্যারে নিব। সো আইএনটি ডিপি অফ এন ম্যাক্স। সো আমি যেটা করব, এই আনসারটাকে আমি, আচ্ছা আনসার রিটার্ন দেই নাই যদিও এখানে, যাই হোক। সো আমি ডিপি অফ আই জে তে আমি আনসারটাকে রাখবো, দেন আমি রিটার্ন করলাম আনসার। সো এটা কল করার আগে আমি এখানে মেম সেট করে নিই, ডিপি -1 সাইজ অফ ডিপি। সো আমি -1 দিয়ে কেন মেম সেট করলাম, কারণ আমাকে এখানে দেখতে হবে যে আমি কি অলরেডি আনসারটা বের করে ফেলছি কিনা। যদি -1 থাকে তার মানে বের করি নাই। তো ডিপি অফ আই জে নট ইকুয়ালস টু -1 হয়, তাইলে অ্যাকচুয়ালি রিটার্ন হবে ডিপি অফ আই জে। এর মানে কি আমার অলরেডি বের করা আছে ডিপিটা, -1 না হওয়া মানে এটা বের করা থাকলে আমি এটাই রিটার্ন করে দিলাম, আদারওয়াইজ বের করে সেটা আমি ডিপিতে সেভ রাখলাম। সো ডিপি আর রিকারশন এগুলোর ক্ষেত্রে আসলে ইন ডেপথ কখনো চিন্তা করবা না। এটা আমি আমার আমার লার্নিং থেকে বলতেছি। শুরুতে আমি যখন ডিপি বা রিকারশন শিখতাম, তখন আসলে আমি চিন্তা করতাম কি, আচ্ছা এখান থেকে এইটা কল হবে, এখান থেকে এইটা কল হবে, এইরকম ডিপতে ঢুকে গেলে এটা আসলে অনেক বেশি টাফ হয়ে যায়। যে আমার আমার ডিপির ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে এইরকম ডিপির একটা আমার ফর্মুলা লিখতে হবে। এই যে যেমন এখানে ফর্মুলাটা কি, এফ অফ আই ইকুয়ালস টু এফ আই প্লাস 1, মানে এইরকম জাস্ট ফর্মুলা লেখা। ভিতরে কি হচ্ছে সেটা আসলে আমার আহ, চিন্তা করে লাভ নেই। আমার জাস্ট চিন্তা করতে পারছে আই ডিপি এফ অফ আই যে আমাকে এটার আনসার দিয়ে দিবে। ইন ডেপথ চিন্তা করলে আসলে তুমি জাস্ট ডেপথেই যেতে থাকবে, এটা কখনো বের হতে পারবে না। সো বেটার হচ্ছে জাস্ট এইভাবে চিন্তা করা যে জাস্ট, আচ্ছা আমি ডিপি নিয়ে একটা জাস্ট সিম্পল কিছু জিনিস বলে দিই যে ডিপির জন্য কি করবা। প্রথমত হচ্ছে ডিপির জন্য একদম ফার্স্ট যেই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে ডিপির ডেফিনেশন দিতে হবে। ডেফিনেশন, তারপর হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশনের আগে অ্যাকচুয়ালি স্টেট আসবে, ডেফিনেশন স্টেট ট্রানজিশন। স্টেট ট্রানজিশন, স্টেটটা অ্যাকচুয়ালি ডেফিনেশনই চলে আসে, সো এটা লেখা দরকার নাই, ট্রানজিশন। সো আমি কিভাবে এই এই প্রবলেমটাতে এই দুইটা জিনিস অ্যাপ্লাই করছি সেটা বলি। প্রথমত ডিপির ক্ষেত্রে আমাকে ডিপিটাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি এটা একটা রান দেই। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, প্রথমত হচ্ছে আমাকে আগে ডিপিটাকে ডিফাইন করতে হবে, প্রথম কাজ। এই দুইটা স্টেপ ফলো করলে যারা অ্যাটলিস্ট হচ্ছে মানে শুরুতে আসো, আই মিন ডিপি ওইভাবে এত আই মিন প্র্যাকটিস করো বাট এখনো ক্লিয়ার না, তারা এই দুইটা স্টেপ ফলো করতে পারো, অনেকটা ইজি ফিল হবে তখন। প্রথমত আমাকে ডিপির ডেফিনেশন দিতে হবে। সো ওই প্রবলেমের জন্য আমি আমার ডিপির ডেফিনেশনটা এইভাবে দিতে পারি না যে ডিপি অফ আই জে, এইটার ডেফিনেশন হচ্ছে মানে কতগুলা নাম্বার অফ পাথ ফ্রম আই জে টু হচ্ছে আমার এন এন। সো ডিপি অফ আই জের ডেফিনেশন কি? আই জে থেকে এন এন এ কতগুলা পাথ আছে, এটা হচ্ছে আমার ডেফিনেশন। এখন হচ্ছে আমি তাহলে এটা ট্রানজিশন দিই। ট্রানজিশন কি হবে তাইলে? ডিপি অফ আই জে এর ট্রানজিশন হবে আমার ডিপি অফ আই প্লাস ওয়ান জে। এর মানে কি, এর এর ডেফিনেশন কি? আই প্লাস ওয়ান কমা জে থেকে কতগুলা পাত আছে, প্লাস হচ্ছে ডিপি অফ আই কমা জে প্লাস ওয়ান থেকে কতগুলা পাত আছে। মানে এর ডেফিনেশন কিন্তু অলরেডি বলাই আছে। তার মানে কি আমার আর ডেপথ চিন্তা করা দরকার নেই, এর আনসার হবে এর ডেফিনেশনে কি আছে তাই। বুঝতে পারছি তো? মেন কাজটা কি তাহলে আমাদের এই ডেফিনেশনটাকে দেওয়া, দেন এই ট্রানজিশনটা দেওয়া। এই জিনিসটাকেই ট্রানজিশন বলে, আর এটা ডেফিনেশন তো বাই দ্য ওয়ার্ড বুঝাই যাচ্ছে। আচ্ছা, ওকে, এইটা কি ক্লিয়ার সবার? আচ্ছা, একটা কাজ আমাদের স্টিল বাদ আছে, সেটা হচ্ছে এইটাতে মড অ্যাপ্লাই করতে হবে। ওয়েল, মড অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করি, আমি আসলে এত ঝামেলা না করে আমার একটা ক্লাস আছে, মড ক্লাস। মড ক্লাস, ওইটাকে জাস্ট ইম্পোর্ট করি। দেন যেটা করি সেটা হচ্ছে এখানে মড 10⁻৯+7 এ। সো এইটাকে জাস্ট 10⁻৯+7 দেই। এন্ড এই আনসার গুলাকে, এটাকে আমি জাস্ট মিন্টে রাখবো, ইন্টিজারে না রেখে। সো এটা হচ্ছে মিন্ট। এই, আচ্ছা, মিন্টে রাখলে অ্যাকচুয়ালি ঝামেলা হচ্ছে, তখন আমি ডিপি -1 কিনা এটা দেখে বুঝতে পারবো না, কারণ ওইটা অ্যাকচুয়ালি মিন্টে আছে, তো তখন আরেকটা টেবিল লাগে। সো আমি যেটা করব এই কেসে জিরো তো হয়ে যেতে পারে। আচ্ছা, তখন আরো একটা আসলে ফ্ল্যাগ টেবিল লাগবে, বাট এটা ইউজ করা অনেক ফাস্টার না, আমার আর কিছু চেঞ্জই করা লাগে না, আমি জাস্ট ইন্টিজারকে ইন্টকে মিন্ট বানিয়ে দেই আর কি। ফাস্টার ওয়ে আমার কাছে মনে হয়। সো এটাই আর কি। আচ্ছা, তো এতটুকু তো গেল। উম, আচ্ছা, তো এইটাতে কারো কোনো কোশ্চেন আছে এই প্রবলেমটাতে? ওকে, আমরা তাহলে কি কি দেখলাম? এই রেস্টুরেন্ট কাস্টমার দেখলাম, গ্রিড পাথ দেখলাম। সো দুইটা হচ্ছে দুই টাইপের প্রবলেম ছিল। এই প্রবলেমটা আমরা দেখবো, এটা যেহেতু সলভ হয় না, এটা একটু পরে দেখি তাইলে। আমরা হচ্ছে এইটা দেখি, লাকি নাম্বারস। এই প্রবলেমটা মানে একটা স্পেসিফিক টপিকেরই, সো এটা দেখি। আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম যদি তোমরা দেখতে চাও যে আমি দেখাই, সো ওইটা একটু চ্যাটে বলে রাখো, তো তারপর আমরা ওইটা দেখবো না। আচ্ছা, তো এটা কি বলছে? উম এটা বেসিক্যালি বলছে যে একটা পজিটিভ ইন্টিজার লাকি যদি তাদের মধ্যে অনলি 4 আর 7 থাকে। যেমন হচ্ছে এইটা লাকি। আর একটা পজিটিভ ইন্টিজার সুপার লাকি, মানে একটা লাকি নাম্বার, এই একটা লাকি নাম্বার সুপার লাকি, যেটার মধ্যে ইকুয়াল নাম্বার অফ 4 আর 7 থাকবে। সো বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে এমন নাম্বার যেগুলাতে ফোর আর সব 4 আর 7 এন্ড 4 আর 7 এর ফ্রিকোয়েন্সি সেম। যেমন এইটা একটা সুপার লাকি নাম্বার, এটা একটা সুপার লাকি, এইটা, বাট এইটা কিন্তু সুপার লাকি না, কারণ এখানে একটা ফোর, কোনো 7 নাই। আর এটাও হচ্ছে সুপার লাকি না, আর এটা কিন্তু লাকি না, কারণ এটাতে 6 আছে, 6 থাকা যাবে না, মানে অনলি 4 আর 7। তো বেসিক্যালি কি, প্রথমত নাম্বারটাকে লাকি হইতে হবে, দেন ইকুয়াল নাম্বার অফ 4 7 থাকতে হবে। লাকি মানে কি, অনলি 4 আর 7, এর বাইরে কিছু থাকা যাবে না। সো আমাকে বলতে হবে একটা নাম্বার দিবে এন, যেটা 10⁻9, অ্যান্ড এটার কোনো হচ্ছে লিডিং জিরো, ওটা ইম্পর্টেন্ট না। সো আমাকে যেটা বলতে হবে, দ্য লিস্ট সুপার লাকি নাম্বার দ্যাট ইজ মোর দেন অর ইকুয়াল টু এন, মানে এন এর চেয়ে বড় সর্বপ্রথম সুপার লাকি নাম্বারটা আমাকে বলতে হবে। এটা বোঝা গেছে প্রবলেমটা কি? যেমন এর জন্য আমি বলতেছি এইটা। আচ্ছা,
তো এর চেয়ে বড় আসলে এটাই আছে লিস্ট। তো এটা কিভাবে করা যায়, কারোর কোনো আইডিয়া আছে? বা একজন হয়তো করছো, সে কিভাবে মানে এক দুজন হয়তো করছো, হ্যাঁ একজন করছো। তুমি কিভাবে করছো এটা চাইলে শেয়ার করতে পারো তোমার থট। আদারওয়াইজ আমি আমার অ্যাপ্রোচটাই দেখাই। আই থিঙ্ক এটার একটাই অ্যাপ্রোচ, হয়তো 12 অ্যাপ্রোচ থাকতে পারে, আমি এইভাবে করছিলাম। আচ্ছা, তো দেখো আমার লেটস সে ওইটার জন্য 4500, এর জন্য আমার আনসার ছিল 4747। নট রং, এটাই ছিল হয়তো। আচ্ছা, তো এটা আমি কিভাবে পাবো? তো আমার প্রথম এটা কি, যে নাম্বার আছে হচ্ছে আমার 10⁹ আচ্ছা, 10⁹ আই মিন এন এর মান 10⁹। আচ্ছা, এই সবগুলাই আমি যদি চিন্তা করি, আমার সর্বোচ্চ কতগুলা সুপার লাকি নাম্বার হইতে পারে? আচ্ছা, সো 10⁹ মানে কি? 10⁹ মানে একের পরে 9টা শূন্য আছে, তার মানে আমার 10টা ঘর, 1 2 3 4 5 7 8 9, 10টা ঘর আছে সর্বোচ্চ। সো আমার কি প্রত্যেকটা ঘরে আইদার 4 অথবা 7 বসবে, এর বাইরে কি কিছু হইতে পারে? 10টা ঘর আছে, 10টা ঘরে আইদার 4 7, অথবা অ্যাকচুয়ালি কিছু বসবে না, কিছুই বসবে না, এটাও হইতে পারে। সো এর বাইরে কি কিছু আছে আর? তাইলে অ্যাকচুয়ালি তোমরা হিসাব করে দেখবা বেশি নাম্বার নাই আসলে। যেমন 10 লেন্থে নাম্বার আছে 2⁻10টা, 9 লেন্থে আছে 2⁻9টা। মানে একদম আমি সব ধরতেছি, যে এখানে ইকুয়ালও না তাও ধরতেছি, তাও অ্যাকচুয়ালি দেখবা বেশি নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি অল পসিবল নাম্বার জেনারেট করে ফেলতে পারবা। সো এখন অল পসিবল নাম্বার কিভাবে জেনারেট করব? তো ধরো আমি জানতে চাচ্ছি যে 4 লেন্থের একটা সুপার লাকি নাম্বার। আমি কি করতে পারি, 4 লেন্থের যে বাইনারি কম্বিনেশন হয় 00000001, এদের সবাইকেই আমি যদি লিখি, তাইলে কি হবে দেখো। জিরো মানে হচ্ছে আমি ধরলাম 4। তো লেটস একটা বাইনারি নাম্বার যদি হয় এমন 0101, তার মানে কি, জিরো মানে 4, 1 মানে 7, 4 7, এইটা একটা কম্বিনেশন। একটা যদি হয় 0111, তার মানে 4777, এইটা। তো আমি যদি অ্যাকচুয়ালি মানে 4 লেন্থের বাইনারি নাম্বার গুলাকে লিখি, and তাদেরকে জিরোকে হচ্ছে 4 বানাই, 1 কে 7 বানাই, তাহলে কিন্তু আসলে আমার সুন্দর আমি পেয়ে গেলাম ওই অল পসিবল নাম্বার গুলো। দেন জাস্ট আমার চেক দিতে হবে 4 আর 7 ইকুয়াল আছে কিনা। এখন এই কাজটা আমরা কিভাবে করব? আমার একটা বাইনারি নাম্বার থেকে কিভাবে জিরো থাকলে 4 বসাবো, 7 থাকলে 1 বসাবো, এইটা কিভাবে করব? সো এই টেকনিক গুলাই আসলে আমরা বিটমার্কসকে শিখি। বিটমার্কস একটা টপিক আছে আমাদের, তো ওইটা কি, ওইটাই আমরা দেখবো। তো বিটমাসকে আমার যে কোনো নাম্বার, লেটস সে এক্স, এইটা কিন্তু কম্পিউটারে আমি হচ্ছে বাইনারি আকারে সেভ হয়। লেটস আমি একটা নাম্বার যদি বলি 11, 11 মানে কত, 8 9 10 11, এইটা এইটা আমার কম্পিউটারে থাকবে হচ্ছে বাইনারি ফর্মে। সো আমি একটা নাম্বার 11 আমি দেখতে চাচ্ছি যে একটা বিটে, লেটস এই বিটে কি আছে, এটা আমি দেখতে চাচ্ছি। এটা আমি কিভাবে দেখবো? 11 আমি 0 1 2 দুইতম বিটে কি আছে এটা দেখতে চাচ্ছি। So, এটার জন্য আমি কি করব, এটার জন্য এর নিচে দেখো আমি যদি এই নাম্বারটা লিখি, লিখে এই দুইটা নাম্বারকে আমি যদি এন্ড করি, এন্ড করে যদি দেখি যে এন্ড এর রেজাল্টটা জিরো হয় নাই, তার মানে ওই বিটে, সরি, এন্ড এর রেজাল্টটা জিরো হয়েছে, তার মানে ওই বিটে জিরো আছে, আদারওয়াইজ ওই বিটে 1 আছে। এর ফর্মালি লিখি, আমি এক্স এর আইতম বিটে কি আছে জানতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে করব? আমি করব এক্স এন টু টু দি পাওয়ার আই, এটা কি জিরো কিনা। এটা যদি জিরো হয়, তার মানে ওই বিটে জিরো আছে, আদারওয়াইজ ওই বিটে 1 আছে। কেন? দেখো, আমি যেই তম বিট জানতে চাচ্ছি, আমি ওই জায়গায় একটা 1 রাখবো, বাকি জায়গায় জিরো রাখবো। ওই জায়গায় 1, বাকি জায়গায় জিরো মানে কত, টু টু দি পাওয়ার ওই তততম বিট। সো এটা বেসিক্যালি হচ্ছে 2⁻²। এন্ড এই দুইটাকে আমি যদি এন্ড করি, দেখো বাকি জায়গায় জিরো, তার মানে বাকি জায়গায় এন্ড এর রেজাল্ট জিরোই হবে। সো এই বিটে কি আছে ওইটাই অ্যাকচুয়ালি এখানে কি বসবে সেটা ডিসাইড করবে। এই বিটে যদি 1 থাকতো তাহলে এখানে 1 বসতো,
জিরো থাকলে জিরো বসতো। তার মানে এই বিটে যদি জিরো থাকতো, সব জিরো হয়ে যাইতো, আনসারটা জিরো হইতো, তখন কি এই বিটে জিরো বলতে পারতাম। আর যদি জিরো না হইতো, তার মানে কি এই বিটে ডেফিনেটলি ওয়ান আছে, এই জন্যই এই এন্ডের রেজাল্টটা জিরো হয় নাই, তখন আমি বলতে পারি এই বিটে ওয়ান। এই টেকনিকটা বোঝা গেছে, যে একটা নাম্বার দেখে সেখানে আইতম বিটে কি আছে এটা আমি কিভাবে বলতে পারি, ফর্মুলা হচ্ছে যে এটা। তাহলে তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল না? আমি প্রত্যেকটা লেন্থের জন্য সব বাইনারি নাম্বারে জাস্ট চেক করব যে ওই বিটে কয়টা আছে, মানে কয়টা ওই নাম্বারে কতগুলা জিরো আর ওয়ান আছে, ওই অনুযায়ী আমি নাম্বারটাকে জেনারেট করবো। এটা কোডটাও আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাইলে 10⁹ যদি এন দেয় 10⁹, তখন তো আমাকে বলতে হবে এর চেয়ে বড়। তখন তো এক্স্যাক্টলি 10টার ঘর নিলে নাও হইতে পারে, হয়ে হয়ে যাবে আসলে, হয়ে যায়, কারণ প্রথম নাম্বার অ্যাকচুয়ালি ফোর, সো ওটা 10⁹ চেয়ে বড়, বাট সেফ সাইডের জন্য হয়তো আমি আরো দুইটা ঘর বেশি রাখতে পারি, তাও কিন্তু আমার টিএডি হবে না। সো এটা কোডটা আমি দেখাই তাহলে কি করছিলাম। এখানেই আসলে আচ্ছা দেখো, তো আমি কি করছি, প্রথমে এন নিলাম, এটা অ্যাকচুয়ালি অনেক আগের কোড, এলআই টেলআই এগুলো ইউজ করছিলাম তখন। যাই হোক, তো আমি এই যে দেখো 12টা বিট একটু দুইটা বাড়ায় ধরলাম। সো আমি একটা মার্কস নিলাম। উম, এটা অ্যাকচুয়ালি অনেক বিশ্রী কোড লাগতেছে, আর নাই, একটাই আছে। আচ্ছা দেখি কোড ফোর্সেস আছে কিনা। আচ্ছা এখানে আছে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো এখানে কি করছি, এটা মেবি আর একটু মোর রিডেবল। হ্যাঁ, আমি এই যে দেখো 12টা ঘর হইতে পারে, তো এখানে আরো অপটিমাইজেশন করা যায়। অড ঘরগুলো কিন্তু হবে না, যেই নাম্বার গুলোতে আমার লেটস সে 5 লেন্থের নাম্বার কখনো সুপার লাকি হইতে পারবে না। কেন? কারণ ওখানে ইকুয়াল নাম্বার অফ 4 7 আমি দিতেই পারবো না। তো আমি কি করছি, 2 থেকে 12 পর্যন্ত প্রত্যেক লেটস আমার যে ফিক্স করতেছে ওই নাম্বারে কতগুলা, মানে কত লেন্থের নাম্বার, সো ওই যে লেন্থের সবগুলা নাম্বার আমি বের করব। সো জিরো থেকে, এইটা কি, এইটা বেসিক্যালি হচ্ছে টু টু দি পাওয়ার জে ওয়ান, এটা হচ্ছে লেফট শিফট। ওই যে আমরা বলছি না টু টু দি পাওয়ার সামথিং যে আমার লাগবে, ওইটা অ্যাকচুয়ালি ওয়ান লেফট শিফট। আমি এটা একটু দেখাই দিলে, সো লেটস আমি টু টু দি পাওয়ার ফাইভ চাচ্ছি, এর মানে হচ্ছে ওয়ান লেফট শিফট ফাইভ, মানে ওয়ান লেফট শিফট ফাইভ, এটা এইটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ। কেন, ওইটাও তোমরা একটু খাতা কলমে দেখলে বুঝে যাবা। আচ্ছা সো ওকে, সো আমি টু টু দি পাওয়ার যে পর্যন্ত সবগুলা নাম্বার নিতেছি, কারণ আমি, আচ্ছা আরেকটু দেখাই দেই। আমার কি লেটস সে, আচ্ছা আমার হচ্ছে লেটস সে ফোর লেন্থের চাচ্ছি সব। সো কত, 0 1 2 3 এভাবে করতে করতে আমি টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান পর্যন্ত দেখলেই সবগুলা চলে আসবে। কারণ কি, এর মানে কত, সব ফোর, আর এ মানে সব জিরো, দেন মাঝখানে সব অ্যাকচুয়ালি ইনক্লুডেড এই ফোর লেন্থের। সো এটাই আমি করছি কোডে, যে কি করছি, জিরো থেকে টু টু দি পাওয়ার জে পর্যন্ত সবগুলো নাম্বার লিখছি, এন্ড একটা ভেরিয়েবল জাস্ট কতগুলা ফোর আর সেভেন আছে কাউন্ট করার জন্য। সো ওই যে লেন্থ পর্যন্ত, এই মার্কস মানে হচ্ছে বেসিক্যালি টু টু দি পাওয়ার, যেই আইতম বিটে জানতে চাচ্ছি মার্কস মানে টু টু দি পাওয়ার আই। সো আমি এক্স এন্ড মার্কস যদি জিরো হয়, তার মানে ওই বিটে জিরো। জিরো মানে আমি হচ্ছে ওইখানে ফোর চিন্তা করতেছি। সো ফোর এর সাথে 10⁻, আই মানে নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে, একটা আইতম জায়গায় যদি আমি ফোর লিখতে চাই, তাহলে 4 × 10⁻I, ওইটা জাস্ট আমি ভ্যালে প্লাস করছি, এন্ড ফোর কাউন্ট করলাম, সেভেন কাউন্ট করলাম কতগুলো আছে, দেন ফোর আর সেভেন যদি ইকুয়াল হয় একটা ভেক্টরে আমি জাস্ট ওইটাকে রাখলাম, এন্ড দেন এই ভেক্টরটাকে সর্ট করে যতক্ষণ পর্যন্ত এক্স এন এর চেয়ে বড়, মানে প্রথম যে নাম্বারটা আছে এক্স এন এর চেয়ে বড়, সেটাকে জাস্ট পিন দিয়ে দিলাম। এটা কোডটা বুঝতে পারছো তোমরা? এই প্রত্যেকটা প্রবলেম তোমরা আবার করবা, মানে কোড যে কি তোমার বুঝতে হবে তা না, তোমার আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা, এন্ড দেন তুমি নিজে আবার এই কোডটা করবা। এইটা কি ক্লিয়ার? আচ্ছা তোমাদের কি একটু ফাস্ট মনে হচ্ছে, যে একটু দ্রুত আরেকটু কি ডিটেলস হলে ভালো হয়, নাকি আহ মানে ঠিক আছে? আচ্ছা আই হোপ ঠিক আছে। কেউ একজন বলো কোন প্রবলেম নেক্সট দেখতে চাও।
আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো আমার কাছে? বেজ, ওকে, জে, বেজ, জে। আচ্ছা এই দুইটাই দেখবো। এটা দিয়ে আগে স্টার্ট করি তাহলে। আচ্ছা, সিএসএস এটা দিয়ে দেখি, ওকে। আচ্ছা এটা কি বলছে? এটা বলছে হচ্ছে আহ, একটা কোম্পানির আমার হচ্ছে এনটা এমপ্লয়ি আছে। একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আচ্ছা আমার হচ্ছে একটা কোম্পানিতে এনটা এমপ্লয়ি আছে। তাদের একটা সার্টেন স্যালারি আছে। ইউ টাস্ক ইজ টু কিপ ট্র্যাক অফ দ্য স্যালারিজ এন্ড প্রসেস কোয়েরিজ। আচ্ছা ওইটা বুঝছি, এটা কোন প্রবলেমটা, ওকে। তাহলে এটা কি বলছে যে দ্য ফার্স্ট ইনপুট লাইন কন্টেন্স টু ইন্টিজার এন কিউ, দ্য নাম্বার অফ এমপ্লয়ি এন্ড নাম্বার অফ কোয়েরি। তো এমপ্লয়িরা নাম্বার হচ্ছে 1 থেকে n পর্যন্ত। দ্য নেক্সট লাইন কন্টেন্স একটা পারমুটেশন, সরি একটা পিআরএ দিবে, প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারি দিবে। আচ্ছা, তো তোমাকে বলতে হবে কিউটা কোয়েরি করবে ইচ লাইন ফলোইং যে কোশ্চেন মার্ক কে এক্স, তার মানে চেঞ্জ দ্য স্যালারি অফ দ্য কে এমপ্লয়ি টু এক্স। ওকে, কে তম এমপ্লয়ির স্যালারিকে হচ্ছে আমার এক্স বানিয়ে দিতে হবে। আর এ বি কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু স্যালারিজ ইন রেঞ্জ বিটুইন এ বি। আচ্ছা, হ্যাঁ, ওয়েল এইটা তাহলে কিভাবে করবা? এই প্রবলেমটা দেওয়ার রিজন কি, এখানে আসলে নতুন একটা জিনিস তোমরা শিখবা। এন্ড ওই জিনিসটা আসলে জাস্ট জানা থাকাটাই ইম্পর্টেন্ট। ওইটা কিভাবে কাজ করে ওইটা আসলে ডিটেলস কেউই জানে না, ইনফ্যাক্ট আমিও জানি না ওই ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, জাস্ট আমরা ইউজ করি ওইটা। আহ, তো এটা হচ্ছে একটা পলিসি বেসড ডাটা স্ট্রাকচার, এটা অনেক কাজে দেয়। তোমরা এমন হইতে পারে যে দেখবে আইসিবি তেও এই ডাটা স্ট্রাকচারের প্রবলেম দিয়ে দিছে। সেটা কিভাবে ইউজ করতে হয় এটা জানাটাই ইম্পর্টেন্ট আসলে। আচ্ছা আমরা আগে প্রবলেমের একটা প্রবলেমের এই যে এখানে কই থেকে ডাটা স্ট্রাকচার আসলো বা কি, ওইটা বোঝার জন্য আমাদের আসলে প্রবলেমের হার্ডনেসটা বুঝতে হবে। তো অনেকে হয়তো যারা আগের প্রবলেম গুলো বুঝছো, ধরো, আচ্ছা এটা তো ভাইয়া ওই আগের মতোই হয়ে গেল না, যে আমি হচ্ছে একটা লাইন বানাবো প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারিকে, প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারি এ বি। সো আমি একটা এরকম লাইন বানাবো, এর হচ্ছে এতটুকু, এর এতটুকু, এর এত, এর এত, এত। প্রত্যেকটা পয়েন্টে আমি হচ্ছে যে রেঞ্জ অ্যাসাইন করে করে, রেঞ্জ আপডেট করে করে আমি তাদের সাম রাখবো। রেখে আমাকে যখন বলবে যে এল থেকে আরে কতজন এমপ্লয়ি আছে, জাস্ট আমি এই সামের মধ্যে দেখবো এল আর এর সাম কত। তাইলেই হলো না? তার মানে কি, রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি, রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি। এইটা কিভাবে আসতো, আই হোপ তোমরা আগের প্রবলেমের সলিউশন গুলো বুঝলে বুঝতে পারবা। মানে আমি কি করছি, প্রত্যেকটা স্যালারি এ বি এরকম করে রাখছি, আমি তাদেরকে হচ্ছে সাম করে ফেলছি। তো এই জায়গায় জায়গায় ওয়ান লিখে দিছি, এইখানে আরেকজন আছে নিচে ওয়ান, এই করে করে ফাইনালি একটা সাম বানাইছি। দেন এল আর আর এর যখন জানতে চাবো, এল আর আর এর সাম দেখবো, সো রেঞ্জ কোয়েরি করবো। সো রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি কিভাবে করা যায়? সেগমেন্টরি দিয়ে করা যায়। তো এইটা করতে হবে। তো এইটা তাইলে তো এখানে মানে নতুন কি আছে, সেগমেন্টই তো হয়তো আমরা আগের ক্লাসে একটা বলছিলাম। তো এখানে নতুন লাগবে কেন দেখো, এই যে আমি এ বি একটা রেঞ্জ আপডেট করব, তার মানে কি আমার সাইজটা কিন্তু সর্বোচ্চ নাম্বার যত ততই রাখতে হবে। তো এখানে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার হচ্ছে 10⁹ তো আমি কিন্তু এত বড় সাইজে রাখতে পারবো না। তো এখন আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে লাস্ট ক্লাসে আমরা যে প্রবলেমটা দেখছিলাম, ওই যে এরকমই রেঞ্জ, রেঞ্জ অ্যাসাইন আর পয়েন্ট কোয়েরি, ওইখানে আমরা কি করছি, ওই জিনিসটাকে কোঅর্ডিনেট কম্প্রেস করছি, কোঅর্ডিনেট কম্প্রেশন। কিন্তু এইখানে আসলে কোঅর্ডিনেট কম্প্রেশনটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এইখানে অ্যাকচুয়ালি ডাটাটা ইম্পর্টেন্ট। কারণ কি, একটা রেঞ্জে বলতেছে কয়জন আছে। সো ওই রেঞ্জের আমি যখন কোয়েরি করি, রেঞ্জ কোয়েরি করলে কি হয়, আমি যখন কোঅর্ডিনেট কম্প্রেস করি রেঞ্জটাও কিন্তু ছোট বড় হয়ে যায়। সো ওইটা কিন্তু ঝামেলা করে, রেঞ্জের মানে লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। And এই জিনিসটা দুইটা দুই রকম হইতেছে চেঞ্জ। সো এই জন্য অ্যাকচুয়ালি এখানে কোঅর্ডিনেট কম্প্রেশন কাজ করবে না। কেন কাজ করবে না এটা তোমরা আরেকটু নিজেরা মাথা খাটায় চিন্তা করলে বুঝতে পারবে যে কোঅর্ডিনেট কম্প্রেশনের ঝামেলাটা কি। একটা এক্সাম্পলও দেওয়া যায় চাইলে, কুইক। আচ্ছা এক্সাম্পল এই মুহূর্তে হয়তো আসতেছে না, বাট এটা কোঅর্ডিনেট কম্প্রেশন কাজ করবে না এখানে। বিকজ হচ্ছে এই ঝামেলা হচ্ছে এখানে আমার ডাটা
ইম্পর্টেন্ট, অ্যাকচুয়াল ডাটাটা ইম্পর্টেন্ট। তো কোঅর্ডিনেট কম্প্রেশন কাজ করবে না, আমরা হচ্ছে তাহলে এই জিনিসটা কিভাবে করব? ওয়েল, এটার জন্য একটা ওয়ে হচ্ছে সেগমেন্টরি ইমপ্লিসিটলি লিখা, ইমপ্লিসিট সেগমেন্টরি। তো ওইটা আমি এই ক্লাসে আসলে দেখাবো না, এটা খুবই মানে ডিফিকাল্ট, পয়েন্টার দিয়ে লিখতে হয়, এটা হয়তো সবাই হচ্ছে টেমপ্লেট ইউজ করে, বাট এখানে শেখার জিনিস এইটা না। এইখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা একটা ডাটা স্ট্রাকচার শিখবো, যাই হোক। ওইটার জন্য আমাদের আসলে এটার থিঙ্কিংটা একটু চেঞ্জ করতে হবে, এন্ড ওই থিঙ্কিংটা অ্যাকচুয়ালি আরো ইজি। এটা কি? দেখো, আমার আমি স্যালারি গুলাকে আনি কপি করে এখানে। আচ্ছা, সমস্যা নেই। এটা কি ছিল যে 3 7 2 2 5। ওয়েল, আমি যদি এখন আমার কাছে যদি এমন একটা ডাটা স্ট্রাকচার থাকতো, যেই ডাটা স্ট্রাকচারে আমি এদেরকে লেটস আমি এদের নাম দিয়ে রাখি, এ হচ্ছে 1, এ 2, এ 3, এ 4, এ 5। যেই ডাটা স্ট্রাকচারে এদেরকে আমি পেয়ার অনুযায়ী রাখলে এরা সর্টেড হয়ে যাবে। তো এদেরকে আমি রাখলাম, রাখার পরে এরা সর্ট হয়ে গেল, 2 3 2 4 3 1 5 5 7 2। এদেরকে আমি একটা ডাটা স্ট্রাকচারে রাখলাম, কি এরা সর্ট হয়ে গেল, এই স্যালারির বেসিসে সর্ট হয়ে গেল। তো এখন আমাকে যদি তারা কোশ্চেন করে যে 3 থেকে, আচ্ছা এই যে 2 থেকে 3-এ কয়জন আছে, 2 থেকে 3 রেঞ্জে কয়জন আছে, সো 1 2 3, আনসার 3 হওয়া উচিত না? 3। তো এখন এই সর্টেড ডাটা থেকে আমি কিভাবে আনসারটা পাবো? আমি এটার উপর বাইনারি সার্চ করতে পারি, বা আমি 3-এর আপার বাউন্ড দেখতে পারি। সো 3-এর আপার বাউন্ড হচ্ছে 5, মানে 2 থেকে 3 চাইছে না, সো 3-এর আপার বাউন্ড 5 আর 3-এর লোয়ার বাউন্ড হচ্ছে এইটা। সো এদের দুইজনের আমি যদি ডিফারেন্স নেই, সো এটা হচ্ছে 1 2 3 4, সো 4 - 1 = 3। এটা করলে আমার হচ্ছে না? আমি যেই এল আর আর কোয়েরি করবে, সো আমি আর এর আপার বাউন্ড নিব আর এল এর লোয়ার বাউন্ড নিব। আপার বাউন্ড কি? আপার বাউন্ড হচ্ছে আহ, এই ডাটা স্ট্রাকচারে আপার বাউন্ড হচ্ছে লিস্ট, মানে লিস্ট সর্বপ্রথম নাম্বার যেটা গ্রেটার দেন আর। তো এইখানে আর কত? 3। সর্বপ্রথম নাম্বার কোনটা যেটা 3 এর চেয়ে বড়? 2। তো এটা হচ্ছে আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কি? লোয়ার বাউন্ড হচ্ছে সর্বপ্রথম নাম্বার যেটা এই এল এর চেয়ে বড় বা সমান। সো তো তাহলে লোয়ার বাউন্ড কি? 2 এর লোয়ার বাউন্ড 2। মানে লোয়ার বাউন্ড হচ্ছে সর্বপ্রথম নাম্বার যেটা ওই এক্স এর চেয়ে বড় বা সমান। আপার বাউন্ড অফ এক্স হচ্ছে সর্বপ্রথম নাম্বার যেটা এক্স এর চেয়ে স্ট্রিক্টলি বড়। তো আমি যদি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড বের করি, সো আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ করে দিলেই কিন্তু আমি পেয়ে গেলাম আনসার কত। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে, আমি ধরলাম আমার কাছে এমন একটা ডাটা স্ট্রাকচার আছে যেটাতে হচ্ছে আমার জিনিসগুলো সর্টেড থাকবে, আর যেটাতে লোয়ার বাউন্ড আপার বাউন্ড এলাও করবে, মানে এই টাইপের কিছু আছে। অথবা আমি ইন্ডেক্স মানে লাইক, আচ্ছা ওটা পরে আসছে যে আমার এই জিনিসটা এলাও করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখি আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে আপডেট আছে। আমাকে বলতেছে কি 3 নাম্বার যে পার্সনটা তার স্যালারিকে 6 বানায় দিতে। ওইটা কিন্তু ওই ডাটা স্ট্রাকচারে আমরা ইজিলি করতে পারি। কিভাবে? আমার একটা এরেতে আমি স্টোর রাখবো 1 2 3 4 5, এতে আমি অরিজিনাল তাদের স্যালারি গুলা স্টোর রাখবো 3 7 2 2 5। সো আমাকে কি বলছে, 3-এর স্যালারিকে 6 বানাই দিতে, এরে 6 বানাইতে বলছে। তো আমি দেখতেছি কি এখানে 2 আছে, তার মানে আমার ভ্যালুটা হবে 2,3 পেয়ারটা। সো আমি কি করবো, এই 2,3 এখান থেকে ডিলিট করে দিব, এন্ড দেন একে 6 বানাইতে হবে। সো 6 নতুন কি হবে, 6,3, 6,3 এখানে ইনসার্ট করবো। তো 60 এটা এখানে ইনসার্ট হবে। তো এই কিন্তু অটোমেটিকলি সর্টেড হয়ে থাকবে এই ডাটা স্ট্রাকচার 10। সেম কাজটা আমি জাস্ট করবো। তো আপডেটটা কি করলাম, আমি ওই পেয়ারটাকে ধরে রিমুভ করে দিব আর নতুন পেয়ারটাকে অ্যাড করব। তার মানে কি, এখন আমার এমন একটা ডাটা স্ট্রাকচার লাগবে যেখানে আসলে আমি মানে সর্টেড থাকবে, এবং হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড করতে পারবো, এন্ড লোয়ার বাউন্ডের ইন্ডেক্সটা আমার লাগবে, বা সার্চ করতে পারবো, একটা কিছু সার্চ করতে পারবো, সার্চের ইন্ডেক্সটা লাগবে। যেমন আমি যদি 5 5 সার্চ করি, এর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3, এইটা আমার লাগবে। তো এই ডাটা স্ট্রাকচার একটা হচ্ছে আছে সেট। সেটে আমি লোয়ার বাউন্ড করতে পারি, আপার বাউন্ড করতে পারি,
সেটে আমার সর্টেড হয়ে থাকে, বাট সেটের প্রবলেম হচ্ছে ইন্ডেক্সটা আমার জানা থাকে না। তো এটা সেট দিয়ে করা যায় না, কারণ কি সেটে আমি ইন্ডেক্স জানি না কত। আমি সেটে কি জানবো? একটা নাম্বার, একটা পেয়ার আছে কি নাই সেটে, বা লোয়ার বাউন্ড করতে পারবো, লোয়ার বাউন্ড করে এর ভ্যালুটা আমি জানতে পারবো। বাট এই ভ্যালুটা যে কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমি জানতে পারবো না। সেট দিয়ে এটা করা যায় না। মানে অর্ডার, মানে অর্ডারটা আমি জানতে পারবো না, একটা ভ্যালুর অর্ডার কত সেটা আমি জানতে পারবো না। তো এই জিনিসটাই সেটে যা যা করা যায় সবই করা যায়, প্লাস এক্সট্রা আমাকে দিবে অর্ডার কত। এই জিনিসটাকে অর্ডার সেট বলে। অর্ডার সেটে আমরা এই অর্ডারটা কত সেটা জানতে পারি। সো অর্ডার সেট হচ্ছে আমার পলিসি বেসড ডাটা স্ট্রাকচার সি প্লাস প্লাস এর। তো এখানে বেসিক্যালি আমি সব ফেসিলিটি সেটের মতো পাবো। এক্সট্রা কি পাবো? আমি একটা কি কোন জায়গায় আছে, ইন্ডেক্সটা কত সেটা আমি জানতে পারবো, বা লোয়ার বাউন্ড করে লোয়ার বাউন্ডের ইন্ডেক্সটা আমি জানতে পারবো। তো এটা আসলে অর্ডার সেট দিয়ে ইজিলি করা যায়। অর্ডার সেট আসলে লিখতে হয় না, অর্ডার সেটের জন্য একটা ইম্পোর্ট করতে হয়। তো এখানে কোডটা দেখো, এই অর্ডার সেটের কোড আসলে ওইভাবে মুখস্থ কেউ রাখে না। তো এটা যেটা করতে হয় যে পিবিডিএস বলে আর কি, পলিসি বেসড ডাটা স্ট্রাকচার। সো আমি এই পিবিডিএস টাকে ইয়ে করতে হয়, দেন হচ্ছে তোমার এই যে পেয়ারটাকে ডিফাইন করে জাস্ট এই লাইনটা রাখতে হয় আর কি। এটা তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবা, অর্ডার সেটের জন্য কোডের মধ্যে এই লাইনটা রাখলেই হয়। তো দেন আমি কি করতেছি দেখো, এই যে ট্রি, আমার এই জাস্ট এইভাবে স্ট্রাকচারটা মনে রাখলেই হয়। ট্রি, পেয়ার, মানে এই অর্ডার সেটের আমার ইয়ে হবে পেয়ার। সো পেয়ার রাখলাম, নাম দিলাম টি। সো আমি ইনপুটটা নিলাম, ফার্স্টে ইনপুট নেওয়ার সময় যে দেখো আমার টি তে ইনসার্ট করতেছি মেক পেয়ার অফ এক্স আই এক্স, আর সাথে ইন্ডেক্সটা সহ আমি ইনসার্ট করে রাখলাম। এন্ড আমার ওই ভেইটা হচ্ছে আমার এ আর এটা বেসিক্যালি। তো ইনসার্ট করে রাখলাম। এন্ড দেন প্রত্যেকটা কোয়েরির জন্য দেখো আমি কি করতেছি, টাইপ। টাইপ যদি কোশ্চেন মার্ক হয়, মানে সে যদি কোয়েরি করতে চায়, তখন তার রেঞ্জটাকে আমি নিলাম। নেয়ার পরে এই যে অর্ডার বাই কি, এইটা বেসিক্যালি আমাকে দিবে ওইটা কোন জায়গায় আছে। মানে এইটা বেসিক্যালি দিবে অর্ডার বাই কি, যেটা দেয় তোমার লোয়ার বাউন্ডের কি দেয়। লোয়ার বাউন্ডের, হ্যাঁ, লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড কিছু একটা কি দেয় আর কি। মানে বেসিক্যালি কি দিবে তোমার, এইটা এক্স্যাক্টলি নাও থাকতে পারে, না থাকলে এর চেয়ে বড়টা এটা দিবে আর কি। তো তাহলে আমি কি, এই যে a,0, আচ্ছা a,0 কেন? জিরো কারণ হচ্ছে আমার এদের তো ইন্ডেক্স। তো আমি জিরো দেওয়া মানে কি সবচেয়ে কমটা দেওয়া, তার মানে এর বড়টা হইলো আমার সমস্যা নাই। সেই জন্য আমি a,0 দিলাম, মানে এটার ইন্ডেক্সটা কত। এন্ড সিমিলারলি b,n+1, কারণ এটা কি কেন n+1, কারণ হচ্ছে এর চেয়ে ছোট হইলেও আমার সমস্যা নেই, সেই জন্য। তো দেন এই অর্ডার জানি, y - x হচ্ছে আনসার। আপডেটের জন্য কি করব, আমি ফার্স্টে ইরেজ করে দিব, ওই যে vk, ইরেজ করে দিলাম, দেন vk(x) বানায় আমি আবার vk, ইনসার্ট করে দিলাম, এতটুকুই। তো এই সলিউশনটা বুঝতে পারছো? তোমরা নিজের আরেকটু স্টাডি করবা অর্ডার সেট নিয়ে, তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এন্ড কারো কোশ্চেন থাকলে ডেফিনেটলি কইরো, কেউ কোনো কোশ্চেন করতেছো না হয়তো, থাকলে কোশ্চেন থাকলে ডেফিনেটলি করতে পারো। আচ্ছা, তো এই অর্ডার সেটের ইউজটা কি? আমি সবকিছু সেটের মতো ইউজ করতে পারতেছি। আমি আরেকটা জিনিস কি পাইতেছি, একটা কি এর অর্ডার কত সেটা আমি জানতে পারতেছি, মানে একটা কি এর ইন্ডেক্স কত সোজা বাংলায়। মানে এই সেট, মানে আমার সেটের মধ্যে সে কত পজিশনে আছে এটা আমি জানতে পারি। এটা অ্যাকচুয়ালি অনেক কাজে দেয় অর্ডার সেট। কোডটা খুবই ছোট, জাস্ট এই লাইন, দুইটা লাইন রাখলেই হয়, বাকি কাজ পুরো সেটের মতো করা যায়। অর্ডার অফ কি, দেন আরো একটা ফাংশন আছে, নাম ভুলে গেছি, মানে বেসিক্যালি রিভার্স কাজও করা যায় কি দিয়ে। মানে তুমি একটা কি দিবা, ধরো 3তম ইন্ডেক্সে কে আছে এই সর্টেড সেটে, ওইটাও করা যায়। ওইটা অর্ডার বাই ভ্যালু, মানে কি বাই অর্ডার, যাই হোক দুইটা ফাংশন আছে, তো ওইটাও একটু নেটে দেখে নিই। এগুলো ইউজুয়ালি টেমপ্লেটে থাকে মানুষের, আমাদের ওইটা টেমপ্লেটে আছে, এই দুইটা লাইন আর ওই দুইটা ফাংশনের নাম এন্ড ডেসক্রিপশন। তো এটা গেল এইটা। দেন আর একটা প্রবলেম কি বলছে, ব্যাচ। এই প্রবলেমটা বড় মনে হচ্ছে, প্রত্যেক টাইম কি প্রবলেম, গ্রাফের প্রবলেম, রাইট? আচ্ছা পড়ে ফেলি। উম, আচ্ছা আর ছোট কিছু আছে কিনা দেখি, এটা পরে পড়ি তাহলে।
হ্যাঁ, এই প্রবলেমটা বড়, বাট এটা আমি পড়ে রাখছি, সো এটা দেখাইতে পারি। মানে বড় বলতে গেলে, আচ্ছা এটা খুবই একটা সুন্দর প্রবলেম, এটা দেখা উচিত, আর এটা দেখাবো। আরেকটা হয়তো ওই লাগে, এটা দেখাইতে না। উম, তা এটা কি ট্রাই করছো কেউ? আচ্ছা, তো এটাতে বেসিক্যালি কি বলছে, ওয়ান্টস টু নো দ্য অপটিমাল টেম্পারেচার, মানে ব্রিং, আচ্ছা এটা আমি পড়ছি প্রবলেমটা, যাই হোক। তো বেসিক্যালি তোমার হচ্ছে কফির জন্য তার হচ্ছে একটা টেম্পারেচার রেঞ্জ আছে, প্রত্যেকটা কফির জন্য, যে এই কফিটার জন্য টেম্পারেচার রেঞ্জ এ, এর জন্য এ, এরকম। তো তোমার হচ্ছে এখানে দেখো, আহ, একটা টেম্পারেচার, প্রত্যেকটা কফির জন্য একটা টেম্পারেচার রেঞ্জ আছে। তো একটা টেম্পারেচার অ্যাডমিসেবল যদি অ্যাটলিস্ট কেটা রেসিপি, মানে কেটা কফি এই টেম্পারেচারে বানানো যায়। যেমন এখানে দেখো, একটা হচ্ছে 1-1, একটা এত এত, আহ, আহ, আচ্ছা, মানে বুঝতেছো তো, প্রত্যেকটা কফির একটা টেম্পারেচার রেঞ্জ আছে। তো বেসিক্যালি আমি এটা তোমাকে দেখাই এখানে নোটে। তো ধরো একটা কফির রেঞ্জ হচ্ছে এইটা, একটা এইটা, 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 এরকম। তো তোমার একটা টেম্পারেচার, লেটস সে এই টেম্পারেচারটা অ্যাডমিসেবল তখনই হবে যখন এর জন্য অ্যাটলিস্ট কেটা কফি বানানো যায়। যেমন কে যদি এখানে 3 হইতো, তাহলে এই টেম্পারেচারটা অ্যাডমিসেবল, কারণ এই লাইনে অ্যাকচুয়ালি 3টা লাইন আছে এই পয়েন্টে। তো এইটাই। তো বেসিক্যালি কি, তোমার এখন দেন কি কয়েকটা কোয়েরি আছে, কোয়েরি গুলা কি, অনেকগুলা হচ্ছে তোমার এ বি দিবে। তো বলতে হবে এই রেঞ্জের মধ্যে কতগুলা অ্যাডমিসেবল টেম্পারেচার আছে। সো বেসিক্যালি তোমাকে একটা রেঞ্জ দিবে, ধরো এই রেঞ্জ দিল, তোমার বলতে হবে এর মধ্যে কয়টা অ্যাডমিসেবল আছে। সো এইটা কি অ্যাডমিসেবল? এটা অ্যাডমিসেবল না, কারণ এখানে জাস্ট একটা আছে। এইটা কি অ্যাডমিসেবল? এটাও না। এইটা কি অ্যাডমিসেবল? হ্যাঁ, এখানে 3টা আছে। দেন এইটা অ্যাডমিসেবল, এইটা অ্যাডমিসেবল না, মানে বুঝতেছো? দেন এইটা অ্যাডমিসেবল, এইটা, 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 এরকম করে করে দেন এইটা অ্যাডমিসেবল, এইটা অ্যাডমিসেবল, এমন কয়টা অ্যাডমিসেবল আছে একটা রেঞ্জের মধ্যে। তো এইটা কিভাবে করা যায়? এই প্রবলেমটা দেওয়ার কারণ কি, এইটা টোটালি প্রিফিক্সাম দিয়ে করা যায়, অন্য কিছুই লাগে না। So, এটা তোমরা ভালো করে বুঝলে আই হোপ প্রিফিক্সামের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, একদম টোটালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে প্রিফিক্সামের মোটামুটি সব ইউজই চলে আসে। তো দেখো এখানে আমরা কি করব। সো আমার যখন, আমরা একটু আগে একটা টেকনিক শিখছিলাম না, ওই টেকনিকটা এখানে কাজে লাগবে, যে প্রিফিক্সাম দিয়ে কিভাবে রেঞ্জ অ্যাসাইন করা যায়। তো এই প্রত্যেকটা কফির জন্য আমি একটা রাখবো অ্যারেতে, যে প্রত্যেকটা পয়েন্টে কতগুলা কফি আছে। সো আমার একটা কফি যদি এল থেকে আরে থাকে, তাহলে আমি কি এল এ একটা +1 করব, আর +1 এ একটা -1 করব। দেন লাস্টে এসে এর এটার কিউমুলেটিভ সাম করলেই আমি পেয়ে যাব প্রত্যেকটা পয়েন্টে, মানে প্রত্যেকটা টেম্পারেচারে কয়টা করে কফি আছে। রাইট? এইটা আমি পাইলাম। এরপরের কাজ কি হবে, এ থেকে বি তে কতগুলো অ্যাডমিসিবল টেম্পারেচার আছে, তার মানে আমার দেখতে হবে এই যে অ্যারেটা আমি পাইছি প্রিফিক্স সাম দিয়ে বিল্ড করে, ওই অ্যারেতে এ থেকে বি তে আমার কে এর চেয়ে বড় কয়টা এলিমেন্ট আছে। তো এটার জন্য কি করব, এই যে অ্যারেটা পাইছি এর উপরই আরো একটা প্রিফিক্স অ্যারে আমি বানাবো। কিভাবে? ধরলাম এই অ্যারেটা আমার এমন 3 5 6 2 1 3 1, এমন, তার মানে কি এই টেম্পারেচারে 3টে, এখানে 5টা 6টা এরকম আছে। তো আমার কে ছিল হচ্ছে লেটস আমার 3। সো এইটা 3-এর চেয়ে বড়, এখানে আমি একটা 1 লিখবো। এটা 3-এর চেয়ে বড়, এখানে একটা 1 হবে, আগের একটা 1, সো 2। এটা বড় 3, এটা বড় ছোট, সো এখানে 3 থাকবে। এটা ছোট 3 থাকবে, এখানে 3 এর চেয়ে বড় বা সমান, সো 4 হবে, এটাও 4 হবে। তার মানে কি, এইটা বেসিক্যালি আমি এই এর জন্যই একটা আরেকটা প্রিফিক্স এর বানাইলাম, যেটা হচ্ছে বড় হইলে +1, বড় বা সমান, ছোট হইলে আগেরটাই। তো এটা করলেই আমার আরেকটা প্রিফিক্স এর হইলো। এখন আমাকে যদি বলে যে এই রেঞ্জে কতগুলো আছে অ্যাডমিসেবল, তার মানে আমি কি দেখবো, যে এই রেঞ্জের সাম কত। তো এই রেঞ্জের সাম কি হবে, 4 মাইনাস এই যে এটা 2, সো ইকুয়ালস টু 2। কারণ কি, এই একটা এই দুইটা। সো বেসিক্যালি একটা প্রিফিক্স সাম দিয়ে আমি রেঞ্জ আপডেট করতেছি, আরেকটা প্রিফিক্স সাম দিয়ে একটা রেঞ্জে কতগুলো একটা কে এর চেয়ে বড় আছে সেটা বের করতেছি। এইটাই। And এটা ইমপ্লিমেন্টেশনটা তোমরা নিজেরা ট্রাই করবা, আমি জাস্ট একটু কোডটা দেখায় দেই। এটা কোডটা না দেখালেই মনে হয় ভালো হতো। আচ্ছা দেখাই। তো বেসিক্যালি এই যে দেখো,
এলআরআর এর জন্য জিরো বেসড আমি করছিলাম। তো আমি জাস্ট এল এ প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। তো এটা একটা চেক দেওয়া লাগে না, তোমরা একটু বড় সাইজের রাখবা, তাহলে আর এই চেকটা দেওয়া লাগবে না। দেন দেখো কি করছি, দেন ওইটার উপরেই একটা প্রিফিক্স অ্যারে বানাইলাম এই ডাটার উপরে। মানে প্রিফিক্স অ্যারে না, মানে এটা হচ্ছে যে কিউমুলেটিভ সাম করলাম, মানে ওই রেঞ্জ আপডেট গুলা করলাম আর কি বেসিক্যালি। দেন অ্যাডমিসেবলের জন্য আমি কি করছি, এই যে অ্যাডমিসেবলের জন্য আরো একটা আমি প্রিফিক্স অ্যারে বানাইছি, যে একটা রেঞ্জ, একটা প্রিফিক্সে কতগুলো অ্যাডমিসেবল আছে। দেন এ বির জন্য জাস্ট ওই রেঞ্জের মানে কোয়েরি করছি, ওই রেঞ্জের সাম কত, বি মাইনাস অ্যাডমিসেবল অফ বি মাইনাস অ্যাডমিসেবল অফ এ মাইনাস ওয়ান, এটা। ওকে, এটা কি ক্লিয়ার তাহলে সবাই? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা তোমরাও পড়ো আমার সাথে, এই প্রবলেমটা আমার পড়া হয় নাই। Make a whole new space and today one of the teachers got a group of n students doing yet another tree creates as in all the students in number one point. The teachers came to student A and put a hole on his page. Student, however, claimed that the main culprit is some other student PA. Number of students is finite. Eventually, the teacher came to a student who already had a hole in his page. আচ্ছা, কিন্তু the teacher put a second hole in the student's page and decided that he is done this process and the first student who was caught by the teacher. However, you know all the number of PA interested in find out who will be student A or who will be the student with. আচ্ছা, well, তো এই টাইপের জিনিস দেখলে, এই প্রবলেমটা আমি ফার্স্ট পড়লাম, মোস্ট প্রবলেম আগে করছি কিনা আমি জানি না। তো দেখো চিন্তা কিভাবে আসবে এটা, তাহলে আই থিঙ্ক আমি আমার থট প্রসেসও শেয়ার করতে পারবো, কারণ আমি এই মোমেন্টেই থট করব। সো দেখো, এইখানে একটা জিনিস ক্লিয়ার, যে একটা পারমুটেশন আছে। একটা স্টুডেন্ট বলবে আরেকটা আচ্ছা, তোমাদেরকে প্রবলেমটা একবার বলি, তাহলে তোমরা পড়তে পারছো কিনা তো। সো বেসিক্যালি সিনারিওটা হচ্ছে এমন, স্টুডেন্ট, একটা টিচার শুরুতে একটা স্টুডেন্টকে পিক করবে এন্ড তার বেজে একটা হোল করবে, এন্ড সে বলবে যে না আমি কালপ্রিট না, পি পি এ, মানে লেটস সে একটা টিচার যদি এ তম স্টুডেন্টকে পিক করে, তাহলে সে বলবে যে পি এ তম স্টুডেন্ট হচ্ছে কালপ্রিট। এন্ড দেন পি এ কে পিক করবে, তার বেজে একটা হোল করবে, এন্ড সে বলবে যে আমি না, পি অফ পি এ কালপ্রিট। তার মানে তার নাম্বার যদি লেটস সে বি হয়, আই মিন বি হয়, তাহলে সে বলবে পিবি হচ্ছে কালপ্রিট। এরকম প্রসেসটা। ইভেনচুয়ালি এমন একটা স্টুডেন্ট আবার চলে আসবে যার বেজে অলরেডি হোল করা আছে, তার মানে সেই হচ্ছে মেইন কালপ্রিট। তো তোমাকে এখন বলতে হবে এরকম কতগুলা কালপ্রিট হইতে পারে পুরা 1 থেকে n এর মধ্যে। তো সিনারিওটা একটু দেখাই, যেমন এই এক্সাম্পলটা আমরা যদি চিন্তা করি, 2 3 2 2 3 2। সো ইন্ডেক্সিংটা দিই 1 2 3। আচ্ছা, তো দেখো এটার একটা গ্রাফ আছে, এই টাইপের পারমুটেশন দিলে একটা গ্রাফ চলে আসে। সো 1 2 3, এটা একটা পারমুটেশন। সো ওয়ান বলবে টু কে, টু বলবে থ্রি কে, আবার থ্রি বলবে টু কে। সো দেখো, আমি যদি ওয়ান কে চুজ করি প্রথমে, তাহলে ওয়ান বলবে থ্রি কে, টু কে, টু বলবে থ্রি কে, থ্রি আবার বলবে টু কে। তার মানে এ কালপিট, ওয়ান কখনো কালপিট হবে না। দেন টু যদি আবার নিজেকে বলে, সে আবার নিজেই কালপিট হয়ে যাবে। দেন থ্রি যদি বলে থ্রি এ কে, এ কে, তার মানে এ আর এ কালপিট হবে, এ কখনো কালপিট হবে না। সো আনসার কত, টু। আচ্ছা, ফর এভরি স্টুডেন্ট এ ওয়ান টু ওয়ান প্রিন্ট হুইচ স্টুডেন্ট উইল রিসিভ টু হোলস ইন দ্য পেজ। আচ্ছা, কে দুইটা হোল পাবে সেটা বলতে হবে। তো আমার যদি গ্রাফটা বানাই, সো ওয়ান
টু, থ্রি। সো ওয়ান দিয়ে যদি আমি স্টার্ট করি, তাহলে দেখো ইন্ড হবে কিভাবে, এ আসবে, এর থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, দেন এখান থেকে আবার এখানে চলে আসবে, তার মানে এখানে ইন্ড হইতেছে, ডাবল আসতেছে এখানে, সো এ হচ্ছে কালপ্রিট। সিমিলারলি টু থেকে স্টার্ট করলেও এখানে আসবে, থ্রি থেকে স্টার্ট করলে এখানেই আসবে। সো সব কেসে না, থ্রি থেকে স্টার্ট করলে এখানে আসবে, সো আনসার কি হবে, টু, টু, থ্রি। মানে এখান থেকে স্টার্ট করলে কোথায় যা শেষ হবে এটাই বলতে হবে। ক্লিয়ার এই এই পার্টটা? যেমন এই কেসে দেখো, এই কেসে আসলে সবাই নিজেকেই বলতেছে, তার মানে এটাই হবে আনসার। তো বেসিক্যালি এটা এখন একটা কি, একটা গ্রাফের প্রবলেম হয়ে গেল, রাইট? তো বিষয়টা হবে এমন, কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই এটা দেখো আগে। আচ্ছা, কোশ্চেন ক্লিয়ার না থাকলে কইরো, আমি এটা গ্রাফটা একটা গ্রাফ আঁকি। সো বেসিক্যালি হচ্ছে আমার সিনারিওটা এমন হয়ে যাবে, আমার এরকম একটা গ্রাফ থাকতে পারে। সো গ্রাফটা হয় এমন হইতে পারে যে এখান থেকে এখানে এজ আছে, এখানে, দেন এখান থেকে ধরো এখানে আছে, এখান থেকে এখানে আছে, এখান থেকে এখানে, উম, এইখানে, এখানে, এখানে, এরকম একটা গ্রাফ হইতে পারে। তো এইখান থেকে যদি আমি একটা আহ ডিএফএস চালাই, তাইলে কি এইখানে এসে শেষ হবে, সো এর জন্য আনসার হচ্ছে টু। এখান থেকে করলে এখানেই শেষ হবে, এখান থেকে করলে এখানে শেষ হবে থ্রি, এখান থেকে করলে আহ এখানে এসে সিক্স এসে শেষ হবে, সো এর জন্য আনসার হচ্ছে আমার সিক্স। তো এখান থেকে করলে এ হচ্ছে এও অ্যাকচুয়ালি সিক্সে যাই শেষ, রাইট? হুম, সিক্সে এখান থেকে করলে এও সিক্সে, সেটা সিক্স হইতো না, এইট হইতো, যাই হোক। মানে বুঝতেছো তো যে প্রত্যেকটা পয়েন্ট থেকে, নোট থেকে আমি যদি স্টার্ট করি, সে কোন জায়গায় যায় শেষ হবে। কোন নোট আমি দুইবারের বেশি ব্যবহার করতে পারবো না। সো দেখো, এখান থেকে করলে এই, মানে একটা এজ আমি দুইবারের বেশি ব্যবহার করতে পারবো না। এখান থেকে এখানে গেলাম, এটা কাটা হয়ে গেল, এখান থেকে এখানে এটা কাটা, এখান থেকে এখানে এটা কাটা, দেন এখান থেকে আর যাওয়ার কোনো রাস্তা নেই। তো এইটাই। তো এইখানে এটা কিন্তু আমি ডিরেক্ট ব্রুট ফোর্স করে ফেলতে পারবো ডিএফএস টা, কারণ কি এন এর মান হচ্ছে ছোট, 1000। ক্লিয়ার এটা? মানে বেসিক্যালি এখানে মেইন আইডিয়াটা কি, এই এই গ্রাফটা বানায় ফেলতে পারলে আই থিঙ্ক এটা তোমরা সবাই করে ফেলতে পারবা, জাস্ট ডিএফএস করে দেওয়া। সো এই গ্রাফটা কিভাবে আসতেছে, এই পারমুটেশনের প্রবলেমে আমি কিভাবে কুইকলি বুঝতে পারলাম যে এটা গ্রাফ লাগবে, কারণ কি এই টাইপের যে পারমুটেশন গুলা, পারমুটেশনের যে গ্রাফ গুলা হয়, ওইগুলাতে আসলে এরকম মানে সাইকেল চলে আসে না, ওইটা ওই গ্রাফ দিয়ে চিন্তা করা ভালো। এই পারমুটেশন টাইপের জিনিসপত্র, মানে যেখানে হচ্ছে যে এক আইতম পার্সন পি আইতম পার্সনকে কিছু একটা বলতেছে, বা আই পি আই কি আই এর সাথে পি আই এর কানেকশন আছে, ওই সব কেস অ্যাকচুয়ালি গ্রাফ দিয়ে চিন্তা করলে ইজিলি হয়ে যায়। সো এখানে আমরা কি দেখছি, যে আই এর সাথে মানে পি এর সাথে পি এর কানেকশন, তার মানে এটা দেখি কিন্তু আইডিয়া আসছে, আচ্ছা ঠিক আছে এটা গ্রাফ দিয়ে, এন্ড দেন জাস্ট এটা গ্রাফ দিয়ে এটা চলে আসা মানে তোমার সলভ হয়ে গেছে, কারণ দেন জাস্ট সিমুলেশন করবা। এন্ড এন এর মানও ছোট, এন এর মান বড় হইলেও করা যেত, বাট এখানে ছোট। আচ্ছা, এইটা আই হোপ ক্লিয়ার তাইলে। ওয়েল, এই প্রবলেমটাও তোমরা করো নাই, এইটাও কি জানি ছিল এটা। আচ্ছা, ওয়েল এই প্রবলেমটাও আমি তাহলে একটু দেখাই তোমাদেরকে। এটাতে একটা নতুন টপিক লাগে। সো দেখো কি বলছে, গভর্নমেন্ট অফ ডিসাইড টু ইমপ্রুভ রিলেশন উইথ নেইবার কান্ট্রিজ, ফার্স্ট অফ অল ডিসাইড টু বিল্ড নিউ রোডস ABCD of Berlin countries, it becomes possible to reach all road cities. So basically দেখো, আমার এনটা সিটি, এন মাইনাস ওয়ানটা রোড, তার মানে কি ট্রি বানাইতে হবে একটা। সো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলতেছে, সো ইজ স্ট্রংলি প্রেসড মানি, সো ইট সো টু বিল্ড এ নিউ রোড has closed some existing ones. So every day it's possible to close one existing road
and immediately build a new one. So your task is to determine how many days would be needed to rebuild roads so that from each of cities becomes possible to reach আছে ঠিক আছে। সো কতদিন লাগবে? আচ্ছা তোমার সিনারিওটা এমন, তোমার কাছে হচ্ছে এই সিটির গ্রাফটা দেওয়া আছে, তোমাকে কিছু তোমাকে রোড গুলো রিবিল্ড করতে হবে। এন্ড দেন এখানে কি বলছে দেখো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, সো গভর্নমেন্ট ইজ স্ট্রংলি প্রেসড ফর মানি, সো টু বিল্ড এ নিউ রোড ইট হ্যাজ টু ক্লোজ সাম অফ দ্য এক্সিস্টিং ওয়ান্স। তো নতুন রোড বানাইতে হলে তোমার এক্সিস্টিং রোডটাকে ক্লোজ করতে হবে। এভরি ডে ইট ইজ পসিবল টু ক্লোজ ওয়ান এক্সিস্টিং রোড অ্যান্ড ইমিডিয়েটলি বিল্ড এ নিউ ওয়ান। তার মানে একটা এক্সিস্টিং রোডকে তুমি ক্লোজ করে নতুন একটা রোড বানাইতে পারবা। তো এরকম একটা সিনারিও দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে বলতে হবে তুমি মিনিমাম ডেতে যাতে এটা বানাইতে পারো। তো একটা এক্সাম্পল দেখো, আনসার কি দিতে হবে যে টি নাম্বার হোয়াট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ডেজ নিডেড টু রিবিল্ড সো দ্যাট from each city is possible to reach other cities, then output t lines the plan of ক্লোজার অফ ওল্ড রোডস। আচ্ছা ওল্ড রোড গুলো তুমি কিভাবে ক্লোজ করবে এটা। সো বেসিক্যালি এই প্রবলেমটা কি বলছে, এটা প্রবলেমটা বোঝাটাই ইম্পর্টেন্ট। বেসিক্যালি হচ্ছে তোমার কাছে একটা গ্রাফ আছে, ঠিক আছে। আচ্ছা গ্রাফ তো না, এখানে একটা ট্রি আছে। আচ্ছা ঠিক আছে, ট্রি আছে, তোমাকে যেটা করতে হবে লিস্ট রিবিল্ড দ্য রোড সো দ্যাট possible to reach all other cities. The rebuild process কি? Format. It means a road between cities IJ become close and a new road J is built. আচ্ছা তুমি একদিনে হচ্ছে একটা রোড ক্লোজ করবা আর একটা রোড ওপেন করবা, যেমন এই কেসে হচ্ছে তার 0 লাগবে। আচ্ছা আচ্ছা বুঝছি, এটা অ্যাকচুয়ালি ট্রি দিবে না, এটা দিবে গ্রাফ। যেমন এই গ্রাফটাই আমরা যদি আঁকি, 1 2 2 3 3 1 1 2 2 3 3 1, এই যে একটা সাইকেল আছে, তার মানে এটা গ্রাফ ট্রি না। তো এই গ্রাফের তুমি যে কোনো একটা রোড ক্লোজ করবা আর একটা রোড খুলবা। তো তার মানে কি, তার মানে বেসিক্যালি আনসারটা কি হবে? এনি আইডিয়া এখানে কিভাবে করা যায় এটা? দেখো আমার আমার কি গ্রাফটাতে কতগুলা হচ্ছে এই টাইপের জিনিস হবে। আমার যে গ্রাফটা ওইখানে হচ্ছে এরকম কতগুলা হচ্ছে আমার সাইকেল থাকবে। ধরো এইটা একটা, এইখানে এরকম একটা হইতে পারে। তো আমি কি করতে পারি, এই যে সাইকেলটা আছে, মানে আমার কম্পোনেন্ট দেখো কয়টা আছে, দুইটা কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্ট থেকে এইটা আমি খুলে এখানে একটা দিতে পারি এন্ড এইটা খুলতে পারি। এইটা খুলে, ওয়েল এটা খুললে আবার অ্যাকচুয়ালি প্রবলেম আছে আমার, যেহেতু n-1টা এজ, তার মানে গ্রাফের কনফিগারেশনটা সামহাও এমন হবে। তো ধরো এখানে এটার জায়গায় আমার জাস্ট এই একটা এজ থাকবে নিজের কম্পোনেন্ট, আমার এইটা খুলে জাস্ট এই জায়গায় লাগাইতে হবে, এটাই না। আমি যদি অনেকগুলা থাকে, ধরো 1 2 3 4 5 6, সো 5টা এজ থাকবে, 3টা দিছি, ধরো এই একটা দিলাম, 4টা আরেকটা দিতে হবে। আমি এখানে যদি দেই এরকম, তার মানে তো জিরো কস্ট, এখানে আর কিছু করাই লাগবে না, এটা অলরেডি ট্রি। যেরকম হইতে পারে ধরো এটা এখানে আছে। সো এই কেসে আমার দেখতে হবে যে কম্পোনেন্ট কয়টা আছে আমার এই গ্রাফে। যদি কম্পোনেন্ট হচ্ছে আমার 2টা থাকে, তাহলে বেসিক্যালি আনসার হবে আমি একটাকে খুলবো, খুলে আরেকটাতে লাগাবো, আনসার হচ্ছে 2। মানে জাস্ট আনসার 2 বলতে গেলে আমার দুইটা কাজ হবে, একটা একটা এজ খুলবো দেন খুলে আরেকটাতে লাগাবো, এটাই। সো এটা কিভাবে করে, এটা আমি ডিএসইউ দিয়ে করতে পারি। কিভাবে? ডিএসইউ দিয়ে আমার হচ্ছে ডিসটেন্সের ইউনিয়ন। আমি এজ গুলাকে যখন আমি এরকম কানেক্টেড করবো, আমি যদি দেখি কোনো জায়গায় হচ্ছে ইউনাইট করলে আমার অলরেডি সেম সেম সেটে আছে, তখন তার মানে কি ওই এজটা কাটতে হবে। কোনটা কাটবে সেটা আমি ফিগার আউট করে ফেললাম, দেন ওই কাটা বাদে আমি হচ্ছে গ্রাফটা বিল্ড করলাম, দেন দুইটা কম্পোনেন্টের দুইটা নোডের মধ্যে জাস্ট আমি জোড়া দিয়ে দিব, এটা করলেই হয়।
আচ্ছা, সো আজকে আমরা প্রবলেম এতটুকু পর্যন্তই দেখি, বাকিগুলো আই হোপ ইজি আছে, তোমরা করতে পারা উচিত। এখন হচ্ছে তোমাদের কোশ্চেন গুলা, যেহেতু আহ আর সময়ও ওইভাবে আমি নিব না, কারণ যেহেতু সময় নাই আসলে আর 3 দিন এখন আসলে আমি বলবো। আচ্ছা, আমার সাজেশন তোমাদের জন্য আমি বলবো কিছু। তো এর আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো, ক্লাস রিলেটেড, প্রবলেম গুলা রিলেটেড বা এনিথিং। তোমরা চাইলে আনমিউট করতে পারো, আনমিউট করে বলতে পারো। ওয়েল, আনমিউটের অপশন কি আমি অফ করা কিনা একটু চেক করে দেই। উম, হ্যাঁ, ওই অপশনটা আমি আহ, আচ্ছা হ্যাঁ, রেকর্ডটা অফ করে দিই তাহলে। আচ্ছা, কোশ্চেন গুলো থাকুক রেকর্ডে, তাহলে হচ্ছে অন্যরাও and আমারও হচ্ছে অ্যাকচুয়ালি কিছু তোমাদের জন্য টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো, সো এটা রেকর্ডিংটা থাকুক। আচ্ছা, তাহলে তোমাদের কোশ্চেন গুলো যদি রেকর্ডিং এ বলতে প্রবলেম হয়, আমি কোশ্চেন আনসার সেকশনটা লাস্টেই রাখি, আমি হচ্ছে আমার সাইড থেকে কিছু বলি। আচ্ছা, তো তোমাদের কিন্তু রিজনিয়াল চলে আসছে অলমোস্ট 20 তারিখে, ইফ আই এম নট রং। 20 তারিখ স্যাটারডে না? হ্যাঁ, 20 তারিখে। এন্ড আচ্ছা, আমি যাব রিজনিয়ালে আমাদের ব্র্যাকেট টিমের সাথে, হোপফুলি আমি যাব। যদি ওই দিন আমার উইকেন্ড, বেশি ঘুম না ধরলে আমি যাব। তো তখন হয়তো তোমাদের সাথে দেখা হওয়ারও সুযোগ থাকবে। তো আচ্ছা, ঠিক আছে। তো এখন আসি যে রিজনিয়ালের আমাদের ইয়ে কি। আচ্ছা দেখো, এখন এই সিপি জিনিসটা আসলে তুমি একটা রিজনিয়ালের, এটা কিন্তু এক্সাম না যে তোমার কালকে হচ্ছে একটা এক্সাম আছে বা 20 তারিখে একটা এক্সাম আছে, তুমি এখন পড়ে সিলেবাস কভার করে যে পরীক্ষা ভালো দিতে পারবে, জিনিসটা এমন না। এইটা আসলে একটা লং টাইম তোমার প্র্যাকটিসের বিষয়। যে তুমি সারা বছর কি মানে সারা বছর বলতেই নেই, তুমি প্রবলেম সলভিং কেমন পারো ওইটার উপর ডিপেন্ড করে। সো এইটা কিন্তু কোনোভাবেই এক্সাম না। দেখবা যে কন্টেস্টের লাস্ট 1-2 দিন কেউ মানে ইচ্ছা করেই কিছু করে না, কারণ তখন প্রেসার পড়ে ব্রেন। তো এটার জন্য তোমার আসলে ওই যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন বলে কিছু নাই। লাস্ট মোমেন্ট প্রিপারেশন আমি বলবো যে তুমি এনাফ ঘুমাও, যাতে তোমার ব্রেন শার্প থাকে। তুমি লাস্ট 2-3 দিনে মানে, আচ্ছা একটা স্টোরি যদি তোমার, আমি আমার শুনছি বা ইনফ্যাক্ট এটা ট্রু স্টোরি, যে যারা হচ্ছে এরকম মানে আইওআই করতো বা হচ্ছে ধরো আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালের আগে, তারা লাস্ট 1 মাসে নিজের ঘুমের স্কেজুলটা ঠিক করতো। কিভাবে? তাদের ওই লাস্ট 1 মাস আসলে কোনো পড়ালেখার কিছু নাই যে তুমি এখন পড়বা। তুমি কি করতে পারতা, যে ধরো তোমার কন্টেস্ট টাইম কয়টায়, তোমার কন্টেস্ট টাইম হচ্ছে 10টা। ইউজুয়ালি হচ্ছে মানুষ যেটা করে, বা আমি যখন কন্টেস্টেন্ট ছিলাম তখন আমি যেটা করতাম, ওই প্র্যাকটিস কন্টেস্ট যখন টিমমেটদের সাথে করতাম তখন কন্টেস্ট করতে বসতাম যে হচ্ছে 12টার পরে। আর বাসায় যখন নিজে করতাম তখন প্র্যাকটিস করতাম রাতে 8টার পরে, বা কোড ফোর্সেস করলে সেটাও 8টার পরে। তো আমার কিন্তু ব্রেন অ্যাক্টিভ হইতো ওই টাইমেই। রাতের টাইমে আমি প্র্যাকটিস করতাম, সন্ধ্যার টাইমে, বিকালের টাইমে, ওই টাইমে আমার ব্রেন অ্যাক্টিভ হইতো। বাট কন্টেস্টের দিন কিন্তু একটা ডিফারেন্ট সিনারি, ওই দিন সকালে এটা মনে হইতে পারে এইটা স্পেশাল কি মানে ব্রেন অ্যাক্টিভিটি এটা ম্যাটার করে। এন্ড তোমার ঘুমেরও, আমরা ইউজুয়ালি আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখন হয়তো জবের জন্য আর্লি উঠতে হয়, তখন আমি কি করতাম বা সবাই এটাই করে, ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা বাজে, উঠে হচ্ছে 11টা 12টায়। কিন্তু তোমার ওই কন্টেস্টের দিন কিন্তু উঠা লাগবে অ্যাটলিস্ট 7টায় ভেনুতে যাওয়ার জন্য। তো তখন কিন্তু তুমি আগের দিন যদি প্রপারলি না ঘুমাও, তুমি ভালো করতে পারবে না। ঘুম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই কন্টেস্টের সময়, কারণ তুমি প্র্যাকটিস আসলে আগের 1 সপ্তাহ তুমি নতুন কিছু শেখারও কিছু নেই, তুমি জাস্ট যা জানো তাই একটু পড়লা। আর তোমার যেটা ইম্পর্টেন্ট, লাস্ট 1 উইকের মধ্যে যেটা করা উচিত ছিল, তোমাদের ঘুমের স্কেডিউলটা ঠিক করে ফেলা দরকার ছিল, যাতে প্রতিদিন তুমি 11টায় ঘুমাইতেছো, 7টায় উঠতেছো, যাতে কন্টেস্টের দিন তোমার হঠাৎ করে মাথা ভারী না হয়ে যায়। কম ঘুমাইলে, 3 ঘন্টা ঘুমাইলে কন্টেস্টে কিছুই মানে লাইক চিন্তাই করা যায় না, এমন অবস্থা হইতো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। তো আমি যেটা করতাম কন্টেস্টের ধরো মোটামুটি 1 উইক আগে, বড় কন্টেস্ট গুলো, যে ঠিক আছে আমার মেন কাজ হচ্ছে আমার ডিসিপ্লিনটা ঠিক করা, যাতে ওই টাইমে গিয়ে আমার ব্রেন অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, ঘুমানো ঠিক করা, দেন ওই টাইমে একটু হয়তো 10টা থেকে কন্টেস্ট, আমি প্রতিদিন 10টা বাজে 1-2টা প্রবলেম করলাম, তাই না? ওই টাইমে আমার ব্রেনটাকে অ্যাক্টিভ যাতে থাকে, এরকম আর কি। তো তোমরা এখন যেটা করবা এটা একদম মাস্ট, আমি বলবো সবার জন্য, যে তোমরা ঘুম আর 3 দিন আছে, এই 3 দিনে ঘুমের টাইমটা ঠিক করে ফেলো। মানে ঠিক কিভাবে করবা, তোমার
কন্টেস্টের দিন উঠতে হবে 7টায়, তুমি এখন থেকে প্রতিদিন 7টায় উঠো। তুমি আজকে 7টায় উঠতে গেলে তোমার হয়তো ঘুমাবা, তুমি হয়তো অনেক কম ঘুমাবা আজকে, ব্যাপার না, পরের দিন যায় কাভার হয়ে যাবে। তো এটা আরো আগে 2-3 দিন আগে থেকে করা দরকার ছিল। যাই হোক, তুমি 7টা বাজে উঠার প্র্যাকটিস করো। উঠে তুমি ধরো 10টা বাজে একটা দুইটা প্রবলেম দেখো, 10টা না আর একটু আগেই দেখো। তো ধরো তুমি 2 ঘন্টা প্র্যাকটিস করলা সকালে, এটা অনেক কাজে দিবে। এটা আসলে এখন লাস্ট মোমেন্ট, এখন আমি এটা শিওরলি বলতে পারতেছি কিনা একদম লাস্ট মোমেন্টে এটা আবার হয়তো হিতে বিপরীত হয় কিনা কারোর কেসে, যে এমন আমার কেসে হইতো না, কারণ আমি হয়তো একদিন কম ঘুমাইলে পরের দিন আমি অটোমেটিক আগে ঘুমাই যেতাম। তো অনেকের এমন হতে পারে যে ভাই আমি আজকে 7টায় উঠছি, কালকেও আমি 2টা বাজেই ঘুমাইছি, এরপরের দিনও 2টায়, তখন দেখা গেছে উল্টা মানে অপোজিট রিয়েকশন হইলো, যে তুমি টানা 3 দিন কম ঘুমায় গেছো, ওইটা হচ্ছে একদিন কম ঘুমানো ভালো। তো ওইটা তোমার নিজের উপর আর কি, কেমন তোমার ঘুমের স্লিপ সাইকেল, সো ওইটার উপর ডিপেন্ড করে। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার ঘুমের ইয়েটা ঠিক করে ফেলা, যে তুমি ওই দিন যাতে তোমার কম ঘুম নিয়ে যাতে তুমি না যাও ভেন্যুতে, এটা মেক শিওর করা। আর এর বাইরে প্র্যাকটিসের জন্য এগেন যেটা বলছি, এটা কোনো এক্সাম না যে তুমি আগের রাতে পড়ে ভালো করতে পারবা। এখানে আসলে তুমি আগের রাতে যেটা করতে পারো, যে আগের 1 উইক বা ইনফ্যাক্ট মানুষজন লাস্ট 1 মান্থ ধরে জাস্ট তার ঘুমের শিডিউল ওই টাইমে প্র্যাকটিস করা, এইগুলা ঠিক করে। তো ওইগুলা তুমি এখন ঠিক করতে পারো। এন্ড এখন দেন আসি হচ্ছে কন্টেস্ট টাইমে। কন্টেস্ট টাইমে তোমরা যেটা করবা তোমাদের জন্য, আই মিন শ্যাডো অ্যাপ্রোচ ফলো করবা, অন্য টিম যেগুলা দেখবে বেশি করতেছে ওগুলা করবা। আর আরেক হচ্ছে সবাই সবগুলা প্রবলেম অ্যাটলিস্ট পড়ে রাখবা। এমন হয় অনেক সময় ইজি প্রবলেম মিস করে যায় অনেকে। এন্ড যারা হচ্ছে একটু মানে বিগিনিং স্টেজে, তাদের জন্য আসলে র্যাঙ্ক লিস্ট ডিসাইড হয় পেনাল্টিতে। দেখবা যে সলভ কাউন্টে খুব কমই তোমাদের র্যাঙ্ক লিস্ট ডিসাইড হচ্ছে। মানে দেখবা যে এমন হয় যে তুমি মোটামুটি ধরো 4টা প্রবলেম করছো, অনেক টিম 4টা করবে। দেখবা যে অ্যাটলিস্ট হচ্ছে 30-40টা টিম 4টা প্রবলেম করছে। মানে লাস্টের দিকে, আই মিন শুরুর দিকে এটা ডিসাইড হয় নাম্বার অফ সলভে। দেখবা টপ টিম করছে 10টা, সেকেন্ড টিম করছে 9টা। তো তাদের আসলে কখনো চিন্তা থাকে না পেনাল্টি নিয়ে, কারণ তারা মানে যারা টপ করার টার্গেট থাকে, তাদের টার্গেট থাকে আমি সলভ কাউন্ট দিয়ে আগে যাব। যেমন আমরাও কন্টেস্টের সময় পেনাল্টি চিন্তা করতাম, বাট একটা সময় কনফিডেন্স চলে আসছে যে আমাদের, আমি সলভ কাউন্টে আমরা বিট করব এইটা। বাট তোমাদের হচ্ছে তাহলে ওই চিন্তাটা রাখতে হবে যে তোমার রেঞ্জে, মানে ধরো দেখবা যে 10টা প্রবলেম করছে বড় জোর 2টা টিম, 9টা প্রবলেম করছে 2টা, 7টাও করছে, 8টাও করছে 2টা 3টা, বাট এর পরের দিকে দেখবা ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। তার মানে কি, যারা অ্যাকচুয়ালি 6টা 7টার উপর করবে তাদের আসলে পেনাল্টি নিয়ে খুব একটা ডিফারেন্স হবে না। একটা টিম যদি ধরো সর্বোচ্চ সলভ হয়েছে 9টা, তারা যদি 8টা করে পেনাল্টির কারণে বড় জোর তাদের 2-3 র্যাঙ্ক পিছনে যাবে। বাট তাদের টার্গেট কিন্তু থাকবে যে আমি চ্যাম্পিয়ন হওয়া, সলভ কাউন্ট বাড়ানো। সো তাদের থিঙ্কিং থাকবে একরকম। তো তোমাদের মেন টার্গেট হচ্ছে পেনাল্টিটা মিনিমাইজ করা। কারণ 4টা 5টা সলভ যেগুলো হবে, বা 3টা 4টা, ওইখানে দেখবে যে 4টা প্রবলেম সলভ করছে 30টার উপর, 3টা করছে 50টার উপর। তো তোমার যদি পেনাল্টিটা কমে যায়, তুমি কিন্তু ওই মানে পেনাল্টিটা বেড়ে যায়, তুমি কিন্তু ওই 30 জনের নিচে চলে যাবে। অন দা আদার হ্যান্ড, তোমার পেনাল্টি যদি কম থাকে, তুমি 30 জনের উপরে থাকবা। তো এই জন্য আমার সাজেশন হবে তোমাদের জন্য যে তোমরা পেনাল্টিটা যাতে মিনিমাইজ করতে পারো। এখন পেনাল্টি কিভাবে মিনিমাইজ করবা? ইজি প্রবলেম আগে অ্যাটাক করতে হবে। হ্যাঁ, ইজি প্রবলেম আগে অ্যাটাক, কোনোভাবেই যাতে রং আনসার বা টিএলই না খাও, শিওর হয়ে দিবে অ্যাটলিস্ট একটা প্রবলেম তুমি শিওর, বাট স্টিল তোমার টিমমেটকে তোমার আইডিয়াটা শোনাবা, যে সে শুনছে আইডিয়াটা। ইমিডিয়েট যদি কোনো ভুল পাইছে যে আইডিয়াটা হয়তো গ্রিডি, এটা কাজ করতেছে না, এরকম ঝামেলা আছে, সে যাতে মানে জানে। এন্ড আরেকটা বিষয় যে ঠিক আছে সেও তোমাকে গ্রিন সিগন্যাল দিল, ঠিক আছে, বাট স্টিল তুমি রং আনসার খেলা, বাট সে কিন্তু আইডিয়াটা জানে, সে ডিবাগটা ফাস্ট করতে পারবে তোমার সাথে মিলে, তখন পেনাল্টিটা আরেকটু কমবে। তো ওইটা তোমরা নিজেরা একটু স্ট্র্যাটেজি কিভাবে করা যায়, যে মেইন টার্গেট হবে তোমাদের যাতে পেনাল্টিটা মিনিমাইজ হয়। কারণ ইভেনচুয়ালি দেখবা সলভ কাউন্ট ওই যেটা বললাম 3টা 4টা 5টা, ওইগুলো তো অনেক বেশি থাকে। তো ওইখানে তোমার পেনাল্টি দিয়ে তাদের উপরে থাকতে হবে। অ্যাটলিস্ট তোমাদের টার্গেট হওয়া উচিত যাতে এশিয়া ওয়েস্টে তোমরা কোয়ালিফাই করতে পারো। তো এটার জন্য ওইভাবে ইয়ে করতে হবে। আর টিম ওয়ার্ক যে বিষয়টা, যে প্রত্যেকটা কোড করার আগে আইডিয়াটা অ্যাটলিস্ট একটা টিমমেটের সাথে শেয়ার করবা। এন্ড দেন কে কি ফাইন্ডিং পাইছো সেটা খাতায় নোট করে রাখবা। প্রত্যেকটা প্রবলেম পড়বা এক একজন, মানে সবাই সবগুলা প্রবলেম যাতে পড়া থাকে। এন্ড শুরুর দিকে, শুরুর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ধরলাম 2 ঘন্টাই তোমরা ইন্ডিভিজুয়ালি করবা, ইন্ডিভিজুয়ালি প্রবলেম গুলো করবে, এতে করে স্পিড সলভ হবে। আর পরের দিকে কিন্তু তোমাদের জন্য কঠিন প্রবলেম গুলো থাকবে, তখন থেকে সবগুলা প্রবলেম মানে সবাই মিলে দেখবা। মানে আমার সাজেশন হবে আর কি। সো তোমরা নিজেদের মতো করে এটা ইয়ে করে নিতে পারো। আমার সাইড থেকে এগুলাই আর কি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা এটা হচ্ছে কোনো এগেন কোনো এক্সাম না,
হ্যাঁ, এক্সামে তোমার মার্ক কম আসলে তোমার হয়তো সিজিপিএ কমে যাবে, হ্যাঁ, বা তোমার রেজাল্ট খারাপ হবে, তোমার ইফেক্ট পড়তে পারে, বাট এইটা খারাপ হলে আসলে তোমার কিছুই আসবে যাবে না। এটা একটা গেম, গেম মনে করে দিতে যাবা, মানে এখানে যাতে কোনো মানে প্রেসার কাজ না করে যে তোমার হচ্ছে ভালো করতে হবে, মানে ওইরকম প্রেসার রাখা যাবে না কোনো। ইনফ্যাক্ট এটা আমি নিজেই আমরা অনেক ফেস করছি যে ব্যাক টু হচ্ছে 2023, যখন আমাদের টিম অনেক ভালো করা শুরু করছে, 23-তে মনে হয় আমরা ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন থেকে এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিল যে আচ্ছা চ্যাম্পিয়ন হইতে হবে প্রত্যেকবার। তো এই কারণে এমন হয়েছে অনেক কন্টেস্টে আমরা মানে একদম টপ 5-এরও বাইরে। তো এইগুলা কিন্তু হচ্ছে অনেক উম, মানে ওই প্রেসার কাজ করানো যাবে না। সো প্রেসার থাকা বা এন্ড হচ্ছে তোমাদের টিচারদেরও এক্সপেকটেশন অনেক হাই রাখা, ওইগুলো অনেক ইফেক্ট পড়ে যে সো মানে লাইক এটা একটা গেম, এই চিন্তা করে যাবে, এটা খারাপ হওয়া মানে কিছুই না। ভালো হইলে হয়তো তোমার একটু ভালো লাগবে, but খারাপ হলে যাতে খারাপ না লাগে। এটা এবার হয় নাই, ঠিক আছে, তুমি সামনের বার করবা, মানে এখানে কোনো প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে? এটা জাস্ট চিল মাইন্ডে যাবা কন্টেস্ট দিতে, এই মাইন্ডসেট রাখাটা কিন্তু ইম্পর্টেন্ট। যত আমি নিজেই দেখছি, যত তুমি প্রেসারে থাকবে আমার র্যাঙ্ক ভালো করতে হবে, তোমার ব্রেইনে একটা এক্সট্রা প্রেসার চলে আসবে। তুমি মানে এটা অনেক ইফেক্ট পড়ে। সো ওইরকম কোনো প্রেসার রাখা যাবে না। এই প্রেসারের কারণেই অনেক কন্টেস্ট আমাদের খারাপ হয়েছিল। তো এইটা হচ্ছে একটা মানে তোমাদের মানে সবাই লাগলে একদিন আগে বসো টিমমেটদের সাথে যে না আমরা এটা যাইতেছি জাস্ট এনজয় করতে যাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে অলওয়েজ টার্গেট নেক্সট আইসিপিসি। বাট মানে ঠিক আছে, আগে থেকে এই মেন্টালিটি রাখলে আবার সমস্যা, বাট অ্যাটলিস্ট কন্টেস্টের টাইমে, কন্টেস্টের 1-2 দিন আগে যাতে এই জিনিসটা থাকে যে না আমাদের হচ্ছে মানে প্রেশার নেওয়া যাবে না। বাট তার মানে এবার এই না যে তুমি পুরা বছরই নেক্সট আইসিপিসির আগেও তুমি প্রেশার নাই, তুমি হচ্ছে বললা ঠিক আছে এবারও টার্গেট নেক্সট আইসিপিসি, সেটা না। পুরো বছর তুমি প্র্যাকটিস করবে ওইভাবেই, বাট কন্টেস্ট টাইমে যাতে তুমি প্রেশারটা কাজ না করে। যাই হোক, অনেক ইনফর্মাল কথা বলছি আই থিঙ্ক। আহ just এটাই তোমাদেরকে একটু মানে ইয়ে দেওয়া এন্ড একটু মোটিভেটেড থাইকো যাতে ভালো। এন্ড এগেন এটা জাস্ট একটা গেম, প্রেশারের কিছু নেই। তো আমি রেকর্ডিং পজ করে দিলাম, মানে স্টপ করে দিলাম। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করো, আই থিঙ্ক।